আমাদের গল্পের হিরো হল সেতসু, একটা রহস্যময় ছেলে যে কারো সাথে মিশত না। নিজের ভয়ঙ্কর গড পাওয়ার লুকিয়ে রেখে সে একাই থাকত। কিন্তু হঠাৎ একদিন সহপাঠীদের সাথে সে চলে যায় এক অজানা জগতে, যেখানে শুরু হয় বেঁচে থাকার লড়াই। এখন একদিকে তাকে লুকিয়ে রাখতে হচ্ছে তার আসল শক্তি, আর অন্যদিকে শক্তিশালী শত্রুরা তাকে আক্রমণ করতে মরিয়া। গল্পের শুরু এক সাধারণ দিনে। সেতসু চাষে বসে একটু শান্তি খুঁজছিল, তখন তার সাথে কথা বলতে আসে ইউহি। তারপর তার চুল নিয়ে খেলা শুরু করে। সেতসু বলে, আমার সাথে কথা বলার চেষ্টা করুন, না হলে মানুষ আমাদের নিয়ে কথা বলতে শুরু করবে। ঠিক তখনই আকাশ অন্ধকার হয়ে গেল, আর একটা বিশাল পোর্টাল খুলে গেল। চোখের পলকে সবাই এক খোলা মাঠে। যখন বাকি স্টুডেন্টরা কি হচ্ছে, কোথায় আসলাম বলে কান্নাকাটি করছিল, সেতসু তখন মনে মনে বলছে, ব্যাটারা, আমি জানি আমরা কোথায়। হঠাৎ দেখা গেল একদল দানবীয় ডেমন তাদের দিকে তেড়ে আসছে। সবাই তো ভয়ে দৌড়ানি শুরু করল, কিন্তু আমাদের হিরো সেতসু মূর্তির মতো দাঁড়িয়ে। একটা ডেমন একদম কাছে চলে আসতেই ইউ তাকে ধাক্কা দিয়ে সরালো। তখন সেতসু সবার অলক্ষ্যে তার হাতের আঙুল দিয়ে একটা টোক্কা বা ফ্লিক মারল, আর সেই বিশাল ডেমন উড়ে গিয়ে পড়ল বহু দূরে। ইউ তো অবাক, কিন্তু সেতসু দেরি না করে তাকে টেনে নিয়ে ক্লাসের সবার সাথে দৌড় দিল। মাঠের অপাশে দেখা গেল একদল নাইট আর মেজ। তারা তাদের ফায়ার ম্যাজিক দিয়ে ডেমনদের কচুকাটা করছে। সেতসু দূর থেকে ফিল করতে পারল যে এই ডেমনগুলোকে কোনো একটা শক্তিশালী অভিশাপ দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। ঠিক তখনই ঘোড়ায় চড়ে এন্ট্রি নিল ইরুকা, আর তার সাথে যোগ দিল গ্রেইন। তারা দুজনে মিলে ডেমনদের সাফ করে দিল। সব শান্ত হওয়ার পর ডেস্টিনিয়ার রাজা তাদের স্বাগত জানিয়ে বললেন, তোমরাই হলে সেই ভাগ্যের হিরো যারা মানবজাতিকে ডেমনদের হাত থেকে বাঁচাবে। স্টুডেন্টরা তো কনফিউজড। তখন রাজকুমারী এসে বললেন যে 5 বছর আগেও একজন হিরো এভাবেই এসে পৃথিবী বাঁচিয়েছিল। সে সবার কাছে সাহায্য চাইল। স্টুডেন্টরা তখন নিজেদের মধ্যে হাসাহাসি করছে, ভাই, কল অফ ডিউটি খেলা আর তলোয়ার চালানো কি এক কথা? কিন্তু বাইরে ওই দানবদের কাছে যাওয়ার চেয়ে রাজপ্রাসাদে থাকা ভালো মনে করে সবাই রাজি হয়ে গেল। ছেলেরা গ্রেইনের কাছে তলোয়ার চালানো, আর মেয়েরা ইরুকার কাছে ম্যাজিক শিখতে শুরু করল। ইউ একাই প্রথম ম্যাজিক অ্যাক্টিভেট করতে পারল। সেতসু এসব দূরে দাঁড়িয়ে দেখছিল। সে যখন চলে যেতে নিচ্ছিল, তখন ইরুকার সাথে তার দেখা। সেতসু এমনভাবে কথা বলছিল যেন ইরুকা তার কতকালের চেনা বন্ধু। ইরুকা তো ক্ষেপে লাল। সে বলল, নতুন এসেছিস বলে বেশি ভাব নিবি না, সম্মান দিয়ে কথা বল, নয়তো খবর আছে। সেতসু তাকে চ্যালেঞ্জ করে বলল, পারলে ঠেকিয়ে দেখা। ইরুকা তার কাঠের তলোয়ার নিয়ে চার্জ করল, কিন্তু সেতসু একদম প্রো লেভেলে সেটা ডজ করে ইরুকার পেছনে একটা লাভেবল চড় বা লাভ ট্যাব বসিয়ে দিল। ব্যাস, ইরুকার সব গরম পানি হয়ে গেল। সেতসু যখন জিজ্ঞেস করল, এখনও চিনতে পারিসনি আমাকে, অমনি ইরুকার মাথা ঘুরে গেল। সে তো সেতসুকে দেখে পুজো করা শুরু করে দিয়েছে। পরের দৃশ্যেই দেখা গেল ইরুকা খুশিতে গদগদ হয়ে সেতসুর চেয়ার হয়ে বসে আছে। সেতসু ভাবছে, ভাই, এই মেয়ে তো আগের চেয়েও বেশি পাগল হয়ে গেছে। গ্রেইন তো পুরাই হাঁ করে তাকিয়েছিল। তখন ইরুকা তাকে জানিয়ে দিল যে, আরে ভাই, এই সেই লেজেন্ডারি হিরো যে 5 বছর আগে আমাদের বাঁচিয়েছিল। গ্রেইন প্রথমে একটু কনফিউজ থাকলেও ইরুকা যেভাবে সেতসুর সেবা যত্ন করছিল, মানে তার চেয়ার হয়ে যাওয়া, সেটা দেখে তার আর বুঝতে বাকি থাকলো না যে ডাল মে কুচ কালা হ্যায়। সবাই মিলে থিয়ার ল্যাবে গেল তাকে এই সুখবরটা দিতে। কিন্তু থিয়া হলো আরও এক কাঠি সরস। সে বলল, আরে আমি তো সেতসু ঢোকার আগেই তার গায়ের গন্ধ শুকে বুঝে গেছি এটা ওই ব্যাটাই। সেতসু তো এসেই তার জিনিসের উপর হামলে পড়ল, আর থিয়াও তার নতুন পত্নী বানাতে বানাতে তাকে ওয়েলকাম জানালো। এরপর ইরুকা আর সেতসু ক্যাসেলের দেয়ালের ওপর দাঁড়িয়ে রাজ্যের ভিউ নিচ্ছিল। দেয়ালে একটা বিশাল বিস্ফোরণের দাগ দেখে সেতসুর মনে পড়ে গেল তৌমার সাথে তার সেই ভয়ঙ্কর ডুয়েলটার কথা। ভাই রে, সে কি এক এনার্জি ব্লাস্ট ছিল। সেতসু জিজ্ঞেস করল, তৌমা কই, ও কি এখনও এখানে আছে? ইরুকা বলল, সেতসু যখন এই দুনিয়া ছেড়ে গিয়েছিল ঠিক তখনই তৌমাও ভ্যানিশ হয়ে গেছে। সেতসু ভাবল, ওই যে ডেমনদের ওপর একটা কার্স বা অভিশাপ দেখল সে, ওটা নির্ঘাত তৌমার কাজ, কারণ ওই লেভেলের ম্যাজিক এই দুনিয়ায় একমাত্র তৌমা ছাড়া আর কেউ জানে না। পরদিন থ্রোন রুমে হঠাৎ রাজামশাই খেপে গিয়ে বললেন, সব ডেমনদের মেরে তক্তা বানিয়ে দেব, চলো যুদ্ধ করি। গ্রেন বেচারা বাধা দেওয়ার চেষ্টা করল যে ডেমনদের কাছে যে মেসেঞ্জার পাঠানো হয়েছে সে না আসা পর্যন্ত ওয়েট করা উচিত, কিন্তু রাজকুমারী ফোড়ন কেটে বলল, মেসেঞ্জার তো এতক্ষণে ডেমনদের নাস্তা হয়ে গেছে। এরপর সব পারিষদ মিলে রাজাকে সাপোর্ট দিল। সেদিন সন্ধ্যায় সেতসু দেখল ইউ একা একা ম্যাজিক প্র্যাকটিস করছে। মেয়েটার মন খুব খারাপ। সেতসু জিজ্ঞেস করতে ইউ বলল, আমার এই ম্যাজিক দিয়ে যুদ্ধ করতে একটুও ভালো লাগছে না। কিন্তু পরক্ষণেই সে আবার জোশ নিয়ে বলল, তবে তোমার জন্য আমি নিজেকে আরও শক্তিশালী করব যাতে তোমাকে প্রোটেক্ট করতে পারি। বাহরে ভালোবাসা। যুদ্ধ তো এখন অনিবার্য, তাই সেতসু ঠিক করল সে একাই সব থামাবে।
গ্রেন আর বাকিরা তার সাথে যেতে চাইলেও সেৎসু তাদের মানা করে দিল। সে বলল, যদি তৌমা সত্যিই শয়তানি করে এখানে অ্যাটাক করে তাহলে তোমাদের এখানে থাকতে হবে। সেৎসুর এখন দরকার তার সেই পুরানো তলোয়ারটা, যেটা ক্যাসেলের ভেতরে কোথাও আছে। পরদিন থিয়ার সাহায্যে তারা ক্যাসেলের ভেতরে ঢুকল। ইরুকা এক পাহারাদারকে এমন ঘুষি মারল যে সে বেচারা পটল তুলল। তারপর তারা তাকে ডাস্টবিনে ভরে দিয়ে ভেতরে ঢুকল। কিন্তু বেশিক্ষণ লুকোনো গেল না। অন্য গার্ডরা ওই অজ্ঞান গার্ডকে খুঁজে পেয়ে অ্যালার্ম বাজিয়ে দিল। ভাই, এটা তো পুরাই ফাসাদ। সারা ক্যাসেলের সব নাইট এখন তাদের খুঁজছে। গ্রেন আর থিয়া মিলে নাইটদের ডিস্ট্র্যাক্ট করল, আর সেৎসু ইরুকাকে টেনে নিয়ে সেখান থেকে পালালো, যাতে ইরুকার কারো মুখ না ফাটায়। রাজ্যের একদম শেষ মাথায় এক ব্রিজের ওপর সেৎসু আর ইরুকা বিদায় নিচ্ছিল। ঠিক তখনই ইউ এসে হাজির। সেৎসু তাকে সব সত্যি কথা খুলে বলল যে তাকে এখন যেতেই হবে। ইউ তো কান্নাকাটি শুরু করে দিল, সেও সাথে যাবে। কিন্তু আমাদের সেৎসু তখন একটা কিলার সিগমা পোজ দিয়ে বলল, আমি যা করছি তোমার সুরক্ষার জন্যই করছি। ইউ তাকে জড়িয়ে ধরে নিজের ম্যাজিক দেখিয়ে প্রমিস করল যে সে অনেক শক্তিশালী হয়ে উঠবে, যেন একদিন সেৎসুকে সে প্রোটেক্ট করতে পারে। গল্প এবার চলে গেল 5 বছর পেছনের এক জুয়েলারি শপে। সেখানে পিচ্চি রুড়ি দেখছিল তার দাদু এক কাস্টমারের সাথে দামাদামি করছে। রুড়ি ভাগল কাস্টমার বুঝি কিপটে। কিন্তু সেই কাস্টমার যখন পেমেন্ট করল, দাদু তো খুশিতে বাকবাকুম, কারণ ওই টাকা দিয়ে তার বাকি জীবন পায়ের ওপর পা তুলে কেটে যাবে। কাস্টমার চলে যাওয়ার পর রুড়ি যখন দাদুকে তার ওই লম্বা চওড়া সম্মান আর আদর্শের ভাষণগুলোর কথা মনে করিয়ে দিল, দাদু তো হেসে হেসেই বলল, আরে নাতনি, দুনিয়াতে সব কিছুরই একটা দাম আছে। 5 বছর পর দাদুর জানাজা শেষ করে রুড়ি ঠিক করল সে একাই বংশের এই ব্যবসা সামলাবে। এক রাতে রুড়ি তার মালপত্র ডেলিভারি দিতে একটা বন্দর শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ তার ঘোড়াটা বিপদের গন্ধ পেয়ে থেমে গেল। পর মুহূর্তেই কোত্থেকে এক বিশালাকার ডেমন শুয়োর এসে তাকে গাড়ি থেকে ছিটকে ফেলে দিল। রুড়ি নিজের জীবনের মায়া ছেড়ে আগে হামাগুড়ি দিয়ে গিয়ে দেখল তার সবচেয়ে দামি পার্সেলটা ঠিক আছে কিনা। সে ভুলেই গিয়েছিল যে কয়েক ইঞ্চি দূরেই একটা রক্তপিপাসু জানোয়ার তাকে ডিনার বানানোর জন্য হাঁ করে দাঁড়িয়ে আছে। রুড়ি যখন দেখল পালানোর পথ নেই, সে তখন শুয়োরটার সাথে দামাদামি শুরু করল। সে যখনই রুড়ির উপর ঝাঁপ দিতে যাবে, তখনই আমাদের হিরো সেৎসু আকাশ থেকে পড়ে এক আছাড় দিয়ে শুয়োরটাকে ঠান্ডা করে দিল। সেৎসু যখন রুড়ির খবর নিতে গেল, মেয়েটা ভাবল সে বুঝি টাকার জন্য এসেছে। সে কেঁদে কেঁদে তার অভাবের গল্প শুরু করল। সেৎসু তাকে টেনে তুলল, আর রুড়ি লক্ষ্য করল এই লোকটাকে দেখতে হুবহু 5 বছর আগের সেই ক্লায়েন্টের মতো। সেৎসু যখন জানতে চাইল সে কেন একা কোনো বডিগার্ড ছাড়া ঘুরছে, রুড়ি আবার তার ফকিরনির কাসন্দি ঘাটা শুরু করল। সেৎসু তাকে গুড লাক জানিয়ে চলে যেতে নিচ্ছিল, কিন্তু রুড়ি তাকে বডিগার্ড হওয়ার আবদার করল। অনেক কান্নাকাটি আর মিনতির পর সেৎসু রাজি হল তাকে বন্দর পর্যন্ত পৌঁছে দিতে। মাঝপথে বাকি মালপত্র ফেলে রেখে তারা একটা ঘোড়ায় চড়ে রওনা দিল। সেৎসু ওই স্পেশাল প্যাকেজটা দেখতে চেয়েছিল, কিন্তু রুড়ি তাকে কিচ্ছু দেখালো না। সকালে তারা শহরে পৌঁছালো। রুড়ি তাকে জানালো 5 বছর আগে যুদ্ধ শেষ হওয়ার পর এই শহরে ব্যবসা বাণিজ্য কেমন রমরমা হয়ে উঠেছে। রুড়ি ভেবেছিল সে যে ক্যাপ্টেনকে টাকা দিয়েছে সে তাকে তার গন্তব্যে নিয়ে যাবে, কিন্তু ক্যাপ্টেন যখন শুনল রুড়ি ডেমন কন্টিনেন্টে যাবে, সে সাফ না করে দিল। সেৎসু তাকে বোঝানোর চেষ্টা করল যে এই মুহূর্তে কেউ সেখানে যাবে না, কিন্তু রুড়ি নাছোড়বান্ধা। শহরের সব ক্যাপ্টেন তাকে রিজেক্ট করে দিল। ঠিক তখনই কিছু নাইট এসে রুড়িকে জেরা শুরু করল। রুড়ি তার মার্চেন্ট ডকুমেন্ট দেখালেও তারা জোর করল তার ব্যাগের ওই স্পেশাল জিনিসটা দেখার জন্য। তারা যখন রুড়িকে হেনস্থা করতে যাচ্ছিল, সেৎসু মাঝখানে এসে দাঁড়ালো। সে একদম ডিরেক্ট জিজ্ঞেস করল, সিভিলিয়ানদের সার্চ করার পারমিশন কি তোমাদের আছে? নাইটরা তো ক্ষেপে গিয়ে তলোয়ার বের করল। সেৎসুও রেডি। মানুষের ভিড় জমে যাওয়ায় নাইটরা মান সম্মান বাঁচাতে পিছু হটল, তবে হুমকি দিয়ে গেল যে পরে দেখে নেবে। সন্ধ্যায় সেৎসু ফাউন্টেনের পাশে বসে স্যান্ডউইচ খাচ্ছিল। রুড়ি অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি পুলিশের সাথে ওভাবে কথা বলতে শিখলে কোথায়? সেৎসু গ্রেইনের কথা মনে করে হাসল। সে ঠিক করল রুড়ি কি সাহায্য করবেই। সে রাতে তারা একটা রুমে উঠল। সেৎসু গোসল সেরে আসার পর রুড়ি সেই রহস্যময় রত্নটা তাকে পাহারা দিতে দিল। রুড়ি যখন জিনিসটা বের করল, সেৎসুর চোখ তো ছানা বড়া। সে এক নজরেই রত্নটা চিনে ফেলল। রুড়ি জানালো তার দাদু ছিল বিখ্যাত জহরি, আর 5 বছর আগে এক ক্লায়েন্ট এটা ঠিক করতে দিয়েছিল, কিন্তু তখনই তার দাদু অসুস্থ হয়ে পড়েছিলেন। দাদু মরার আগে রুড়িকে ডেকে আরও একবার টাকার ওপর লম্বা লেকচার দিয়েছিলেন, কিন্তু শেষে কেঁদে ফেলে বলেছিলেন যেভাবেই হোক এই রত্নটা যেন সঠিক জায়গায় পৌঁছানো হয়। রুড়ি সেৎসুকোকে সব খুলে বলে জানালো দাদুর শেষ ইচ্ছে পূরণ করতেই সে এত কষ্ট করছে। এরপর রত্নটা সেৎসুর জিহ্বায় রেখে সে গোসল করতে গেল। সেৎসু যখন রত্নটা স্পর্শ করল,
অমনি সেটার ম্যাজিক অ্যাক্টিভেট হয়ে গেল আর তার চোখে ভেসে উঠল সেরিনোর স্মৃতি। ওই রাতে ঘুমানোর সময় আরেক বিপদ। রুরি ঘুমের ঘরে সেতসুর নাকে মুখে এমনভাবে কিল ঘুষি মারছিল যে বেচারার ঘুম হারাম। ঠিক তখনই সেই বদমাইশ নাইটগুলো সরাইখানায় হানা দিল। তারা চিল্লায় বলতে লাগলো এরা ডেমানদের স্পাই। সেতসু আগেভাগেই টের পেয়ে তলোয়ার হাতে নিল। আর রুরি তো ভয়ে একদম শেষ। নাইটদের হাত থেকে বাঁচতে সেতসু রুরিকে নিয়ে জানলা দিয়ে এক লাফ দিল। পুরো শহর জুড়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলল একদম দেওয়ালের শেষ মাথা পর্যন্ত। নাইটরা যখন ভাবল এবার তাদের ধরে ফেলবে, সেতসু তখন তাদের তাচ্ছিল্য করতে শুরু করল। রুরি তো অবাক, ভাই তোর মরার শখ হয়েছে? ঠিক তখনই সেতসু রুরিকে জাপটে ধরে দেওয়াল থেকে নিচে লাফ দিল। আর নিচে কি ছিল জানেন? এক বিশাল ওয়াটার ড্র্যাগন, যার নাম লিভিয়া। সেতসু তাকে হুকুম দিল, চল আমাদের ডেমন কন্টিনেন্টে নিয়ে চল। নাইটরাই দৃশ্য দেখে এমন ভয় পেল যে তারা ঠিক করল, ভাইরে যা দেখছি সব ভুলে যাও, এসব কাউকে বলা যাবে। পথে যেতে যেতে রুরি বুঝতে পারল এটা সাধারণ কোনো ড্র্যাগন নয়, এটা খোদ সমুদ্রের দেবতা লেভায়াথান। রুরি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ওদিকে ভোরের আলো ফুটতেই দেখা গেল লিভিয়া এক বিশাল ক্র্যাকেনের সাথে কুস্তি লড়ছে। ক্র্যাকেন যখন তাকে জাপটে ধরে একদম কালিতে চুবিয়ে দিল, লিভিয়া তখন সেতসুর কাছে হেল্প চাইল। কিছুক্ষণ পরই লিভিয়া তার হিউম্যান ফর্মে চলে এলো। সে এসে রুরিকে একটু ধমক দিল আর সেতসুকে ঝাড়ল, তুই আমাকে হেল্প করলি না কেন? সেতসু নির্লিপ্তভাবে বলল, আরে ভাই, অনেকদিন পর সামনাসামনি কাইজু ফাইট দেখছিলাম, ডিস্টার্ব করতে ইচ্ছা করল না। তারা যখন ঝগড়া করছিল, রুরি মনে করিয়ে দিল ওই ক্র্যাকেনের লাশটা এখন কি হবে। কিছুক্ষণ পর দেখা গেল সেতসু ক্র্যাকেনের পা দিয়ে গরম গরম স্কুইড রিংস ভাজছে আর সবাই মিলে গপ গপ করে খাচ্ছে। ভাই এটা তো পাগলামি। লিভিয়া জানাল কাছেই একটা মাছ ধরার গ্রাম আছে আর সেখান থেকেই ডেমন লর্ডের ক্যাসেল কাছে হবে। সেতসু রুরিকে মনে করিয়ে দিল যে তার ওই পার্সেলটা সেরিনোর কাছে পৌঁছাতে হবে। লিভিয়া তখন এক বোমা ফাটালো। সে জানাল এই সেরিনো আসলে আর কেউ না, খোদ ডেমন লর্ড। রুরি তো এটা শুনেই হার্ট অ্যাটাক করার দশা। সে যাবে ডেমন লর্ডের প্রাসাদে। লিভিয়া যখন সেতসুকে খোটা দিচ্ছিল যে সে 5 বছর ভ্যানিশ হয়ে থেকে এখন এসে তাকে নৌকা হিসেবে ইউজ করছে, ঠিক তখনই কিছু ডেমন বাচ্চা সেখানে হাজির হলো। সেতসু তাদের মুখ বন্ধ করার জন্য স্কুইড রিংস খাইয়ে দিল। ওই স্বাদ পেয়ে বাচ্চারা তো পুরাই ফিদা। তারা সেতসুর চারপাশে নাচানাচি শুরু করল। সেতসু পুরো ক্র্যাকেনটাকে একটা গাড়িতে করে ওই গ্রামে পৌঁছালো। গ্রামের মানুষরা তখন দারিদ্র্যে ধুঁকছিল। ক্র্যাকেনের ভয়ে তারা মাছ ধরতে পারছিল না, আর ব্যবসাও বন্ধ। সেতসু যখন ওই বিশাল ক্র্যাকেনের লাশ নিয়ে হাজির হলো, তাদের সব সমস্যার সমাধান হয়ে গেল। ওই রাতে গ্রামে এক বিশাল উৎসব হলো। লিভিয়াকে রাজকীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হলো। কিন্তু আমাদের সেতসু, সে ছিল অন্য ধ্যানে। রান্নাঘরের ডিউটি সামলাতে সামলাতে সেতসু তখন পুরো গ্রামের মানুষের জন্য গরম গরম স্কুইড ড্রিঙ্কস ভাজছিল, আর রুরি সবাইকে সার্ভ করতে হেল্প করছিল। ঠিক তখনই পাহাড়ের ওপর থেকে ব্র্যাড এই বিশাল পার্টি দেখে ভাবল, বাপরে, মানুষরা বুঝি গ্রাম অ্যাটাক করেছে। সে তার ডেমন বন্ধুদের বাঁচাতে এক দৌড়ে নিচে নেমে এলো। এদিকে লিভিয়া তখন মাতাল গ্রামবাসীর ভিড় ঠেলে রুরিকে খুঁজে বের করল। রুরি বেচারি অতিরিক্ত অরেঞ্জ জুস খেয়ে তখন উল্টোপাল্টা বকছে। সে লিভিয়াকে জিজ্ঞেস করল, আচ্ছা সেতসুর সাথে তোমার দেখা হলো কিভাবে? লিভিয়া আয়েশ করে বসে গল্প শোনাল। 5 বছর আগে সে সেতসুকে সমুদ্র পার হতে বাধা দিয়েছিল, কিন্তু সেতসু তাকে পটিয়ে আসলে কয়েকটা কড়া ডলা দিয়ে নিজের মিশনে রাজি করিয়ে ফেলেছিল। লিভিয়া অবশ্য সম্মানের খাতিরে এটা গোপন রাখল যে সেতসু তাকে পিটিয়ে আধমরা করে দিয়েছিল। গল্প শেষে লিভিয়া রুরিকে একটা বোম ফাটানো প্রশ্ন করল, তুমি কি জানো 5 বছর আগে যুদ্ধ থামানোর পেছনে আসল হাতটা কার ছিল? রুরি তখন লিভিয়াকে এক বাঁকা প্রশ্ন করল, তা আপু, তুমি কি তার প্রেমে পড়ে গেছ? লিভিয়া নিজের মনের লাড্ডু লুকিয়ে রেখে একদম অভোজ হওয়ার ভান করল। ঠিক তখনই ব্র্যাড ঝড়ের বেগে এন্ট্রি নিয়ে চিল্লাতে লাগল, মানুষ কোথায়, লড়াই কর! কিন্তু সামনে গিয়ে দেখল কিছু ডেমন বাচ্চা তাকে স্কুইড রিংস অফার করছে। পরে ব্র্যাড তার এই ভুল এন্ট্রির জন্য ক্ষমা চাইল আর সেতসুর সাথে দেখা করল। সেতসু অবাক হয়ে জিজ্ঞেস করল, ক্যাসেল ছেড়ে তুমি এখানে কি করছো? ব্র্যাড তখন আসল কাহিনী খুলে বলল। সে লিভিয়া আর সেতসুর কাছে সাহায্য চাইল সেরিনোকে বাঁচানোর জন্য। সে জানালো সেরিনোকে জোর করে তুরান নামের এক লোকের সাথে বিয়ে দেওয়া হচ্ছে। লিভিয়া ভাবল এটা তো সুখবর, কিন্তু ব্র্যাড বুঝিয়ে বলল এই বিয়ে আসলে একটা বশ্যতা শিকারের অভিশাপ, সাবজুদেশন কার্স। একটা জাদুকরী পাথর ব্যবহার করে সেরিনোকে কন্ট্রোল করা হচ্ছে, যা এমনকি ডেমন লর্ডও ঠেকাতে পারছে না। ব্র্যাড আরও জানালো যে 1 মাস আগে মানুষরা ডেমনদের একটা উপকূলীয় শহর দখল করেছে।
এই বিপদের সময় হুট করে তুরান এসে হাজির হয় আর বলে যে সে এই যুদ্ধ থামিয়ে দেবে, কিন্তু শর্ত একটাই, সেরিনোকে তাকে বিয়ে করতে হবে। রুরি জানালো এই তুরান আসলে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যবসায়ী। সব ট্রেডিং জাহাজ আর সাপ্লাই চেন তার হাতের মুঠোয়। তার অগাধ সম্পত্তি আর যুদ্ধের রসদ যোগানোর ক্ষমতার সামনে কেউ দাঁড়াতে পারছে না। এটা শুনে সেতসু রেগে আগুন হয়ে ব্র্যাডের কলার চেপে ধরল, তোমরা কি তুরানের এই অন্যায়ের কাছে মাথা নত করছো? তারা যখন তর্ক করছিল, লিভিয়া তাদের মনে করিয়ে দিল যে সেরিনো কথা দিয়েছিল সে শান্তি বজায় রাখবে, আর সেই শান্তির জন্যই আজ সে আত্মত্যাগ করছে। সেতসু আর দেরি করল না, সে আর লিভিয়া বনের ভেতর দিয়ে পাগলের মতো দৌড়ানো শুরু করল ক্যাসেলে পৌঁছনোর জন্য। কিন্তু পথে একের পর এক দানব তাদের বাধা দিতে শুরু করল। ওদিকে ঘাটে দাঁড়িয়ে ব্র্যাড তাদের সাবধান করে দিল। ব্র্যাড তখন এক মারাত্মক তথ্য দিল, এই ক্যাসেলের পথে পথে তুরানের পোষা গুন্ডারা ইচ্ছা করে দানব ছেড়ে রেখেছে যাতে কেউ পৌঁছতে না পারে। কিন্তু লিভিয়া তো পানি দেবতা, সে হাতের এক ইশারায় সব দানবকে কচুকাটা করতে করতে এগোতে লাগল। দৌড়াতে দৌড়াতে লিভিয়া জিজ্ঞেস করল, আচ্ছা তোর কি কোনো প্ল্যান আছে? সেতসু স্ট্রেট বলে দিল, প্ল্যান একটাই, বিয়েটা হতে দেব না। লিভিয়া তাকে মনে করিয়ে দিল যে তুরান কিন্তু অনেক ক্ষমতাবান, তার টাকা আর প্রতিপত্তি গোটা রাজ্যে ছড়িয়ে আছে। সেতসু তখন তার আসল সন্দেহের কথা বলল। সে নিশ্চিত যে এই পুরো যুদ্ধটা তুরানের সাজানো নাটক। ব্র্যাড যে ইনভেশনের কথা বলেছে সেটার সাথে সেতসু আর তার ক্লাসমেটদের আসার দিনের ঘটনার হুবহু মিল আছে। তারা বনের ভেতর দিয়ে দৌড়ে ক্যাসেলের একদম কাছাকাছি পৌঁছে গেল। গল্পটা একটু পেছনে ফেরা যাক। 5 বছর আগে সেতসু যখন সেরিনোকে হারিয়ে দিয়েছিল, সে তাকে মারেনি, বরং একটা সন্ধি করেছিল আর স্মৃতি হিসাবে সেই পাথরটা বা জুয়েলটা তাকে উপহার দিয়েছিল। এর কিছুদিন পরেই সেতসু গায়েব হয়ে যায়। 5 বছর পর ডেমন কন্টিনেন্ট এখন আগের চেয়ে অনেক উন্নত। একদিন সেরিনো আর ব্র্যাড মিলে প্রজাদের অবস্থা দেখতে বের হয়েছিল, কিন্তু হঠাৎ সেই পাথরটা ভেঙে গেল। ব্র্যাড তখন রুরির দাদুর কথা জানালো আর সেটা মেরামতের জন্য পাঠিয়ে দিল। কিন্তু এর 1 সপ্তাহ পার হতে না হতেই দুঃসংবাদ এলো, মানুষরা অ্যাটাক করেছে। 1 মাস কেটে গেল, কিন্তু চারদিকে শুধু যুদ্ধের গুজব। ক্যাসেলের সাপ্লাইও শেষ হয়ে আসছে। প্রজারা সবাই এখন সেরিনোর দিকে তাকিয়ে। ঠিক তখনই ব্র্যাড এসে খবর দিল যে দুনিয়ার 1 নম্বর ধনী ব্যবসায়ী তুরান তার সাথে দেখা করতে চায়। তুরান সভায় এসে সরাসরি প্রস্তাব দিল, আমি এই যুদ্ধ থামিয়ে দেব, কিন্তু তার বদলে সেরিনোকে আমার বউ হতে হবে। কাউন্সিলের সবাই তো ক্ষেপে আগুন। সেরিনো জানত তুরান আসলে তাকে তার সম্পত্তি বানিয়ে রাখতে চায়। কিন্তু তুরান যখন সেই বশ্যতা শিকারের পাথর বা সাবজুগেশন জুয়েল দেখালো, সবাই থমকে গেল। ওই পাথরের অভিশাপ কাটানোর ক্ষমতা কারো নেই। ব্র্যাড অনেক নিষেধ করল, কিন্তু সেরিনো একা বসে সেতসুর কথা ভাবতে লাগল। সে বুঝতে পারল এই যুদ্ধ আর রক্তপাত থামাতে হলে তাকে এই বলিদান দিতেই হবে। বিয়ের দিন চার্চে মানুষ আর ডেমন দুই পক্ষের বড় বড় সব ফ্যামিলি হাজির। তুরান আলতারে দাঁড়িয়ে ওয়েট করছিল। ঠিক তখনই সেরিনো এন্ট্রি নিল। অল্টারে দাঁড়িয়ে প্রিস্ট যখন তাদের একে অপরকে কবুল করার পারমিশন দিলেন, ঠিক তখনই শয়তান তুরান সেই বশ্যতা শিকারের পাথর সাবজুগেশন জুয়েল বের করল। সে দম্ভ করে বলতে লাগল, সেই হবে এই দুনিয়ার নতুন ডেমন লর্ড আর এক নতুন সাম্রাজ্য করবে। তুরান যখন সেরিনোর গলায় সেই অভিশপ্ত পাথরটা পরাতে যাচ্ছিল, সেরিনো তখনও মনে মনে শুধু সেতসুকেই খুঁজছিল। ঠিক সেই মুহূর্তে ধারাম, চার্চের ওপরের রঙিন কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। আর আকাশ থেকে কে নামল? আমাদের হিরো সেতসু। এদিকে রুরি আর ব্র্যাডও ক্যাসেলের দিকে দৌড়ে আসছে। তুরান্ত লেগে আগুন। সে তার বডিগার্ডদের লেলিয়ে দিল সেতসুর ওপর। কিন্তু লিভিয়া তার পানির জাদুতে এক নিমেষেই সব সাফ করে দিল। লিভিয়া সেরিনোর ড্রেস দেখে টিপ্পনি কাটল, আপু, সাদা ড্রেসের চেয়ে ডার্ক কালারে তোমাকে বেশি মানাবে। তখনই কেইজু এক ডার্ক স্কিল ইউজ করে লিভিয়াকে আটকাতে চাইল। সে তার কালো টেন্টাকল দিয়ে লিভিয়াকে শেষ করতে যাচ্ছিল, কিন্তু লিভিয়া সেটা চুরমার করে দিল। সেতসু এক নিমেষেই কেইজুর পেছনে পৌঁছে তাকে এমন এক আছাড় দিল যে সে গিয়ে সোজা চেয়ারের উপর পড়ল। কেইজু তার ডার্ক কাস্তে বের করলেও সেতসু সেটা খালি হাতে ধরে ভেঙে ফেলল। উপায় না দেখে কেইজু দেয়াল ভেঙে চম্পট হল আর বলে গেল, দেখে নেব তোদের। বিপদ কাটতেই সেরিনো এক লাফে সেতসুর উপর ঝাঁপিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, এতদিন আমাকে একা ফেলে কোথায় ছিলে? লিভিয়া তাদের এই রোম্যান্টিক মোমেন্টে বাধা দিয়ে জানালো যে তুরানের গার্ডগুলো আসলে মানুষ নয়, ওগুলো সব অভিশাপ দিয়ে বানানো পুতুল। ওই ভাঙা পাথরটা দেখে সেতসু নিশ্চিত হল যে এই সব কিছুর পেছনে তার সেই পুরানো বন্ধু তৌমা আছে। সে ঠিক করল তৌমাকে খুঁজে বের করবেই।
সেতসু ঠিক করল সে প্রথমে বিস্টম্যানদের রাজা রেগুলাসের কাছে যাবে। যাওয়ার আগে রুরি সেই বক্সটা সেতসুর হাতে দিল যেন সে নিজ হাতে সেরিনোকে উপহারটা দেয়। সেতসু যখন সেটা দিল, সেরিনোর মুখে হাসি ফুটে উঠল। তুরানকে গ্রেফতার করা হলো, আর সেরিনো সেতসুকে বিদায় জানিয়ে বলল, ফিরে এসো কিন্তু। সেতসুও প্রমিস করল যে যুদ্ধ শেষ করে সে সেরিনোর সাথে ডেটে যাবে। গল্প এবার চলে গেল অতীতে, যখন ইউহি আর সেতসুর বাবা মা তাদের প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন। ইউহি পিচ্চি সেতসুকে জিজ্ঞেস করেছিল, চলো পার্কে খেলি, কিন্তু আমাদের হিরো তখন থেকেই সিগমা। সে বলল, এই সব বাচ্চাদের খেলা আমার পোষাবে না, যদিও তারা এরপর সব কাজ একসাথেই করত। একদিন বাসায় ফেরার পথে ইউহি একটা নামী স্কুলের পোস্টার দেখে সেতসুকে জিজ্ঞেস করল, আমরা কি একই স্কুলে ভর্তি হতে পারি? সেতসু নির্দয়ভাবে বলে দিল, তোমার যে ব্রেন সেল, তাতে এই স্কুলে চান্স পাওয়া অসম্ভব। ইউহি এটা শুনে একদম কোমর বেঁধে পড়াশুনো শুরু করল, কিন্তু বেচারির মাথায় কিছুতেই পড়াশুনো ঢুকছিল না। ওই রাতে একদল বখাটে ছেলে তাকে দেখে বলল, স্কুলে গিয়ে কি হবে, আমাদের সাথে চলো, লাইফ এনজয় করবে। সেতসু ঠিক সময়ে সেখানে পৌঁছে তাদের ধমক দিয়ে বলল, পিছু হট। সেতসুর সেই খতরনাক অরা দেখে বখাটে ছেলেরা ওখান থেকেই চম্পট দিল। সেতসু তখন ইউহিকে সোজাসুজি বলল, দেখো, ওই গুন্ডারা কিন্তু ভুল বলেনি, তোমার যে বুদ্ধি তাতে এই হাই স্কুলে চান্স পাওয়া কঠিন। কিন্তু ইউহি দমে যাওয়ার পাত্রী নয়, সে বলল সে জান প্রাণ দিয়ে চেষ্টা করবে। এদিকে ডেস্টিনিয়া রাজ্যে বাকি মেয়েরা তাদের নতুন ম্যাজিক পাওয়ার পেয়ে তো খুশিতে আত্মহারা, কিন্তু ইউহি যখন তার ম্যাজিকের একটা ঝাপটা দেখালো, সবার তেলবাজি এক নিমেষেই জল হয়ে গেল। ট্রেনিং শেষে সবাই যখন রেস্ট নিতে গেল, ইউহি তখন ইরুকা আর গ্রেনের পেছনে ছুটল। সে তাদের কাছে সেতসুর সাথে তাদের সম্পর্কের কথা জানতে চাইল। ইরুকা তো সেতসুর গুণগান গাইতে গাইতে পঞ্চমুখ। সে বলল সেতসু শুধু বেঁচে আছে বলেই তার জীবন বদলে গেছে। ইউহি তখন কাঁচুমাচু হয়ে জানালো সেও স্পেশাল ট্রেনিং চায়, যাতে সে সেতসুর যোগ্য হয়ে তার পাশে দাঁড়াতে পারে। ওই রাতেই ইরুকা তাকে ক্যাসেলের দেওয়ালের ওপর নিয়ে গেল এবং যুদ্ধের সময় সেতসুর বীরত্বের কাহিনী শোনাল। ইরুকা পরিষ্কার বলে দিল, সেতসুর পাশে থাকতে হলে তোমাকে তোমার সব স্ট্যাটাস ম্যাক্স আউট করতে হবে। ইউহি চ্যালেঞ্জ গ্রহণ করল। ইরুকাও ছাড় দেওয়ার পাত্রী নয়, সে তার তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ল। ইউহি প্রথম অ্যাটাকটা ব্লক করল, কিন্তু ইরুকা যখন বরফের তলোয়ার অর্থাৎ আইসিকলস মারল, ইউহি তার আগুনের জাদু দিয়ে সেটা কাউন্টার করল। দুজনে মিলে এক তুখোর লড়াই শুরু করল, কিন্তু ইউহি তাড়াতাড়ি হাঁপিয়ে গেল। ইরুকা বুঝল ইউহির মধ্যে এখনও কিসের যেন অভাব আছে। সে তাকে নিয়ে গেল অন্ধকার নর্দমার ভেতরে, যা ছিল নতুন নাইটদের জন্য শেষ পরীক্ষা। হঠাৎ পানি থেকে এক বিশাল দানব কুমির অর্থাৎ মনস্টার ক্রোকোডাইল লাফিয়ে এলো। ইরুকা বলল, যাও, একে ফেস করো। ইউহি প্রথমে ভয় পেলেও পরে তার ফায়ার ম্যাজিক দিয়ে কুমিরটাকে উড়িয়ে দিল। সে ভাবল খেল খতম, কিন্তু ইরুকা বলল, পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। কুমিরটা মরেনি, উল্টো আরও ক্ষেপে গিয়ে ইউহিকে চিরে ফেলার জন্য তেড়ে এলো। ইউহি তার লাঠি দিয়ে সেটা ঠেকানোর চেষ্টা করল ঠিকই, কিন্তু কুমিরের ধারালো নখ তার শরীরে গভীর ক্ষত করে দিল। ইউহি আরও একটা শক্তিশালী ব্লাস্ট করল, তাও কুমিরটা দমে গেল না। ইরুকা তখন এক ধমক দিয়ে বলল, শত্রুকে শেষ করার ক্ষমতা তোমার নেই, এটাই তোমার দুর্বলতা। এরপর ইরুকা নিজেই এক তুড়িতে কুমিরটাকে খতম করে দিয়ে ইউহিকে একা ফেলে চলে গেল। পরদিন সকালে থিয়া এসে তার হিলিং ম্যাজিক দিয়ে ইউহির ক্ষতগুলো সারিয়ে দিল। থিয়া বুঝিয়ে বলল যে ইরুকা তাকে এত প্রেশার দিচ্ছে কারণ সে চায় ইউহি যেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারে। থিয়া জিজ্ঞেস করল, সেতসুর পাশে লড়াই করা কিন্তু অনেক রিস্কি, তুমি কেন এটা করতে চাইছো? ইউহি তখন তাদের ছোটবেলার কথা মনে করে বলল যে সেতসু সবসময় তাকে আগলে রেখেছে, এখন সে সেই ঋণ শোধ করতে চায়। থিয়া বাইরে গিয়ে ইরুকাকে আশ্বস্ত করল, কিন্তু ইরুকা তবুও চিন্তিত। ইউহি কি যুদ্ধের ময়দানে কঠিন সিদ্ধান্তগুলো নিতে পারবে? ওদিকে গ্রেইন যখন বাইরে যাচ্ছিল, সে দেখল ইউহি এখনও চিন্তায় ডুবে আছে। গ্রেইন তাকে টেনে একপাশে নিয়ে গিয়ে কথা বলতে শুরু করল। গ্রেইন সোজাসুজি বলে দিল, আমি শত্রুদের খতম করতে ভালোবাসি, কারণ আমি চাই না তারা আমার বন্ধুদের কোনো ক্ষতি করুক। সেই ইউহিকে নিজের লড়াইয়ের আসল কারণ খুঁজে বের করতে বলে ওখান থেকে চলে গেল। পরদিন ক্লাসের সময় ইউহি এমন এক আগুনের ঝাপটা দিল যে পুরো ট্রেনিং গ্রাউন্ড পুড়ে ছাই হয়ে গেল। রাতে ইরুকা তাকে আবার সেই নর্দমায় নিয়ে গেল কুমিরের মোকাবিলা করতে। এবার ইউহি আর দয়া দেখাল না, প্রকৃতির প্রতি তার মায়া ত্যাগ করে সে এমন এক বিশাল আগুনের গোল্লা ছুড়ল যে কুমিরগুলো থ্যাঙ্কসগিভিং টার্কির মতো রোস্ট হয়ে গেল। ইরুকা ভাবল ইউহি দুঝি অবশেষে পাথর হৃদয় হতে পেরেছে, কিন্তু ইউহি জানালো সে কুমিরগুলোকে শুধু অজ্ঞান করেছে, কাউকে সে ওপারে পাঠাবে না। ইরুকা তাকে কথা দিল
যদি সে এভাবেই নকআউট করে জেতা শিখতে পারে তবেই সে তাকে ছাড় দেবে। ইউহি আরও শক্তিশালী হওয়ার শপথ নিল। এদিকে গ্রেইন এসে দুঃসংবাদ দিল, রাজা নির্দেশ দিয়েছেন সবাইকে এখন ডেমন কন্টিনেন্টের দিকে এগিয়ে যেতে হবে। সবাই যার যার প্রস্তুতি নিতে শুরু করল। বিস্টম্যান কন্টিনেন্টের পথে সেৎসু লিভিয়াকে বকা দিচ্ছিল, কারণ সে খালি গপগপ করে খাচ্ছিল। লিভিয়া উল্টো ঝাড়ি দিয়ে বলল, সমুদ্রের বন্দরে না পৌঁছানো পর্যন্ত আমি তো কোনো কাজের না, তাই খেয়ে দিয়ে নিচ্ছি। সেৎসু যখন তাকে এক লাফে সেখানে নিয়ে যেতে বলল, লিভিয়া ম্যাজিক্যাল এনার্জি নষ্ট করার অজুহাতে সাফ না করে দিল। হঠাৎ তাদের গাড়িটা থেমে গেল। সেৎসু তলোয়ার হাতে নিল, কিন্তু দেখল দুটো মেয়ে লিফট চাইছে। তাদের মধ্যে একজন হল এলিস। এলিস সেৎসুকে দেখেই চিনতে পারল এবং 5 বছর পর তাকে দেখে চোখের পানি ধরে রাখতে পারছিল না। সেৎসু লিভিয়াকে জানালো, গতবার যখন সে এখানে এসেছিল এলিস তাকে অনেক হেল্প করেছিল। এলিস যখন সেৎসুর শেখানো স্পেশাল টেকনিকগুলোর গল্প দিচ্ছিল, লিভিয়া তখন সন্দেহের চোখে তাকাতে শুরু করল। ঠিক তখনই এমার এসে নিজের পরিচয় দিল। এলিস জানালো তারা 2 বোন। সেৎসু তো অবাক, আগেরবার তো তোমার কোনো বোন ছিল না। এলিস বলল এর পেছনে একটা কারণ আছে। এরপর সেৎসু তার 5 বছরের গায়েব হওয়ার পুরো কাহিনী তাদের শোনাল। সেৎসু চাইল এলিস যেন তাদের সাথে বিস্টম্যান কন্টিনেন্টে চলে, কিন্তু এলিস মানা করে দিল। এমার জানালো এটা আসলে তাঁর দোষ। সেৎসু চলে যাওয়ার পর এলিস দানব শিকারের কাজ শুরু করেছিল। এক ছোট গ্রামে ড্র্যাগনের উপদ্রব কমাতে গিয়ে তার সাথে এমারের দেখা হয়। এমারের ভাই ড্র্যাগন আসার পর থেকেই নিখোঁজ। এলিস এমারকে একা ফেলে যেতে পারেনি, তাই সে তাকে বোন বানিয়ে সেখানেই থেকে গিয়েছিল। সেৎসু যখন রসিকতা করে জিজ্ঞেস করল, ড্র্যাগন কি তোমার ভাইকে নাস্তা বানিয়ে ফেলেছে? লিভিয়া তাকে ধমক দিয়ে বলল, ভাই একটু তো দয়া মায়া রাখো। কিন্তু এলিস এক রহস্যময় তথ্য দিল। সে জানালো, ড্র্যাগন আসার পর থেকে যেসব গ্রামবাসী নিখোঁজ হয়েছে সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। তার মানে তাদের খুব সন্তর্পে উধাও করে দেওয়া হচ্ছে। অ্যালিস তখন সেই পুরনো দিনের কথা মনে করল। সেই শয়তানি শক্তির বিরুদ্ধে তৈরি করা মন্ত্রের ঢাল সরিয়ে দিল, যাতে ড্র্যাগনটাকে টোপ দিয়ে কাছে আনা যায়। এমের তাই নিরাপত্তার কথা ভেবে ভয় পাচ্ছিল, কিন্তু অ্যালিস তাকে কথা দিল সে ঠিক ফিরে আসবে। এমের ভেতরে যেতেই ড্র্যাগনটা হাজির হল এবং অ্যালিসকে লক্ষ্য করে আগুনের গোলা ছুড়ল। কিন্তু অ্যালিস জাস্ট প্রো লেভেলে সেটা ডজ করে ড্র্যাগনটাকে তলোয়ার দিয়ে এক কোপ বসিয়ে দিল। ড্র্যাগনটা পালিয়ে গেলে অ্যালিস সেটার পিছু নিল, কিন্তু বনের ভেতর ওটাকে হারিয়ে ফেলে সে যখন গ্রামে ফিরল দেখল পুরো গ্রাম ফাঁকা। এমের ছাড়া আর কেউ নেই। গ্রামের সবাই কোথায় উধাও হয়ে গেল। এই ধাঁধার উত্তর খুঁজতে অ্যালিস সেৎসু আর লিভিয়ার সাহায্য চাইল। লিভিয়া তার আজব সব থিওরি দেওয়া শুরু করল। হয়তো কোনো জাদুকর তাদের জম্বি বানিয়ে ইনভিজিবল করে রেখেছে। সেৎসু লিভিয়ার মাথায় একটা টোকা দিয়ে তার বুদ্ধি লাইনে আনল। এরপর লিভিয়া বলল, হয়তো কোনো সাইরেন তার গান দিয়ে সবাইকে ভুলিয়ে নিয়ে গেছে। কিন্তু সেৎসু মনে করিয়ে দিল, ভাই এটা পাহাড়ি এলাকা, এখানে সমুদ্রের সাইরেন আসবে কোত্থেকে? তখন এমের হুট করে বলে বসল, লিভিয়ার মতো সামুদ্রিক দানবদের একটা আলাদা গন্ধ থাকে, যা ডেমনরা সহজেই চিনতে পারে। সেৎসু এবার নিজের থিওরি দিল, হয়তো এলিয়েনরা এসে সবাইকে তুলে নিয়ে গেছে। লিভিয়া এবার সেৎসুর মাথা ফাটিয়ে দিল। অবশেষে সেৎসু সিরিয়াস হয়ে বলল, হয়তো এই ড্র্যাগনটা লিভিয়ার মতোই শক্তিশালী, যে মানুষের রূপ ধরে লুকিয়ে থাকতে পারে। তাহলে আসল অপরাধী কে? গাড়িটা হঠাৎ এক জায়গায় এসে থেমে গেল, কারণ পানির উচ্চতা বেড়ে যাওয়ায় রাস্তা বন্ধ। সেৎসু ভাবছিল ড্র্যাগনটা কেন বারবার গ্রামে ফিরে আসত। লিভিয়া ধারণা করল ম্যাজিক ব্যবহারের কারণে দানবরা আকৃষ্ট হয়। কিন্তু সেৎসু এক নতুন পয়েন্ট ধরল, ট্রান্সপোর্টেশন ম্যাজিক। কেউ হয়তো জাদুর সাহায্যে মানুষকে উধাও করছিল, আর সেই জাদুর টানেই ড্র্যাগনটা বারবার আসছিল। সেৎসু অ্যালিসকে মনে করিয়ে দিল, এত হাই লেভেল ম্যাজিক তৈরি করতে কয়েক বছর সময় লাগে, যা ঠিক এমেরের গ্রামে আসার সময়ের সাথে মিলে যায়। অ্যালিস এমেরকে ডিফেন্ড করার চেষ্টা করল, কিন্তু সেৎসু আসল বোমাটা ফাটাল। লিভিয়া তার গন্ধ এতটাই লুকিয়ে রেখেছিল যে অ্যালিসের মতো শিকারিও টের পায়নি। তাহলে এমের জানল কি করে যে লিভিয়া সমুদ্রের দেবী? চারপাশে এক মুহূর্তের নীরবতা, আর ঠিক তখনই এমেরের আসল রূপ বেরিয়ে এলো। সে পুরো গাড়িটাই উড়িয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু সেৎসু সময় মতো মেয়েদের নিয়ে বেরিয়ে এলো। চোখের পলকে এমের তার বিশাল ড্র্যাগন ফর্মে রূপান্তরিত হল। কি হবে এখন? ড্র্যাগন এমের পাগলের মতো ব্লাস্টিং শুরু করছে। সেৎসু একদম ঠিক সময় এলিসকে ধাক্কা দিয়ে সরালো, আর এমের তখন পাগলা ড্র্যাগনের মতো চার্জ করছে। লোভিয়া তার জাদুকরী শক্তি দিয়ে সেৎসুর তলোয়ারকে পাওয়ার আপ করে দিল, আর সেই তলোয়ারের এক কোপে এমেরের নিজের ব্লাস্ট তার গলাতেই ফেরত পাঠিয়ে দিল। ভাই এটা তো পাগলামে। এমের পালানোর চেষ্টা করল,
কিন্তু এলিস ঠিক সময় লাফ দিয়ে তার তলোয়ার এমেরের গায়ে বসিয়ে দিল। মুহূর্তের মধ্যেই এমের রূপকথার ধুলোয় পরিণত হল। ওই রাতে সেতসু লোহিয়ার পিঠে চড়ে এলিসকে গ্রামে রেখে আসার কারণ ব্যাখ্যা করল। সে চায় এলিস নিজেই গ্রামবাসীদের খুঁজে বের করার পথ খুঁজুক। এদিকে এলিস গ্রামে ফিরে এমেরের বাড়ি তল্লাশি করছিল। ঠিক তখনই এমের আর পোষা দানবদের নিয়ে হাজির। এলিস তলোয়ার উঁচিয়ে গ্রামবাসীদের খবর চাইল। এমের হাসতে হাসতে বলল, গ্রামবাসীদের তো যুদ্ধের জাদুকরী সৈনিক বানাতে ব্যবহার করা হয়েছে, সে নাকি তৌমার হয়ে কাজ করছে। কয়েকদিন পর বিস্টম্যান কন্টিনেন্টের এক উপকূলীয় শহরে শিরোনেকো বাড়ি ফেরার চেষ্টা করছিল, কিন্তু গ্রামের লোকেরা তাকে ভালোবাসার উপহার হিসাবে এত খাবার দিচ্ছিল যে সে আর ধরে রাখতে পারছিল না। শিরোনেকো তার অসুস্থ বোন মিনেকোর অনেক যত্ন করে। মিনেকোর কাশি বাড়লে শিরোনেকো তাকে ওষুধ খাইয়ে দেয় আর জড়িয়ে ধরে প্রমিস করে, বোন, আমি তোকে ঠিক সুস্থ করে তুলব। পরদিন সকালে এক নাবিক সেতসুর ওপর ক্ষেপে গিয়ে বলল, কোনো নৌকা পাওয়া যাবে না, যাও এখান থেকে। সেতসু লোভিয়াকে আবার নৌকা হওয়ার জন্য তৈরি হতে বলল, আর লোভিয়া চিল্লাতে লাগল, 3 দিন ধরে তোকে পিঠে নিয়ে ঘোরা কি মুখের কথা? সেতসু যখন আদর করে তার মাথায় হাত বুলিয়ে দিল, লোভিয়ার রাগ জল হয়ে গেল। কিন্তু তখনই নাবিকরা তাদের একটা নৌকা দিতে রাজি হল। লোভিয়া তো কনফিউজড। শিরোনেকো তখন ওখান দিয়ে যাওয়ার সময় একটা সরাইখানায় ঢুকল। সেখানে কুরোইনু তাকে মিনেকোর নতুন ওষুধের বোতল দিল। শিরোনেকো ধন্যবাদ দিতেই কুরোইনু তাকে সেতসুর একটা ওয়ান্টেড ছবি দেখালো। মিশন হল সেতসুকে তার সৃষ্টিকর্তার কাছে পাঠানো। কুরোইনু বলল, এই কাজটা করতে পারলে মিনেকোর সারা জীবনের চিকিৎসার টাকা হয়ে যাবে। ঠিক তখনই সেতসু আর লোভিয়া সরাইখানায় ঢুকল। শিরোনেকো সেতসুকে এক পলক দেখেই বেরিয়ে গেল। সেতসু আর লোভিয়া একটা ঘর চাইল একটু আরাম করার জন্য, কিন্তু লোভিয়ার পেটে ছুঁচো ডলছে। তারা কুরোইনুর কাছে রেস্টুরেন্টের খোঁজ চাইল। ওই রাতে বাড়িতে শিরোনেকো দেখল মিনেকো তার খাবার ছোঁয়ারনি বললেই চলে, আর ওষুধের বোতলও প্রায় খালি। শিরোনেকো মিনেকোকে বলল, বোন, আমার আজ রাতে একটা শেষ কাজ আছে। সেতসু আর লোভিয়া যখন গভীর ঘুমে আচ্ছন্ন, কুরোইনু সরাইখানা বন্ধ করে পেছনের দরজায় শিরোনেকোর সাথে দেখা করল। শিরোনেকো মনে মনে ঠিক করে ফেলেছিল যে সেতসুকে খতম করে যে টাকা পাবে সেটা দিয়ে সে, মিনেকো আর কুরোইনু মিলে নতুন এক জীবন শুরু করবে। কুরোইনু তাকে উৎসাহ দিল এবং সরাইখানার চাবি হাতে ধরিয়ে দিল। শিরোনেকো ঘরে ঢুকেই তার ধারালো নখ বের করে বিছানার ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু বিছানা ফাড়ার পর সে বুঝল, আরে এটা তো একটা বিভ্রম। ঠিক তখনই সেতসু এক স্পিন কিক মেরে শিরোনেকোকে জানলা দিয়ে বাইরে পাঠিয়ে দিল। সেতসু নিচে নেমে শিরোনেকোকে জিজ্ঞেস করল, তুই কি তৌমার লোক? শিরোনেকো কোনো উত্তর না দিয়ে তার বিস্ট আর্মস অ্যাক্টিভেট করল। সে আগুনের গোলা ছুড়লেও সেতসু তার তলোয়ার দিয়ে সেটা 2 ভাগ করে ফেলল। এরপর সেতসু এক লাফ দিয়ে তাকে মাঝ আকাশেই একটা সিগমা থাপ্পড় বসিয়ে দিল। শিরোনেকোর জ্ঞান ফিরলে সে দেখল সে তার নিজের বাড়িতে শুয়ে আছে। মিনেকো তাকে শান্ত করে জানালো যে সেতসু আর লিভিয়াই তাকে বাড়িতে পৌঁছে দিয়েছে। সেতসু শিরোনেকোর ওষুধের বোতলগুলো দেখে সব বুঝে ফেলল। সে জানালো মিনেকো আসলে অসুস্থ নয়, বরং তাকে একটা প্রাণঘাতী অভিশাপ দিয়ে তিলে তিলে মারা হচ্ছে। শিরোনেকো নিজের ভুল বুঝতে পেরে সেতসুর পায়ে পড়ে ক্ষমা চাইল আর বোনকে বাঁচানোর আকুতি জানালো। সেতসু অভিশাপ শোষণ করার জন্য তার বিশেষ তলোয়ার বের করল। ঠিক তখনই কুরোইনু সেখানে হাজির হয়ে সেতসুর দিকে নিনজা স্টার ছুড়ল। শিরোনেকো মাঝখানে বাড়িয়ে সেতসুকে প্রোটেক্ট করল। কুরোইনু খেপে গিয়ে শিরোনেকোকে অপমান করতে শুরু করল, কিন্তু লিভিয়া এবার ময়দানে নামল। সে বলল, আমাকে ইগনোর করার ফল হাতে নাতে পাবি। কুরোইনু তার শ্যাডো ক্লোন দিয়ে লিভিয়াকে ঘিরে ফেলল, কিন্তু লিভিয়া তো সমুদ্রের দেবী। সে পানির বল্লম দিয়ে সব ক্লোন চুরমার করে দিল। ভাই, এটা তো পাগলামি। কুরোইনু যখন দেখল সে এক দেবীর পাল্লায় পড়েছে, তখন সে তার আসল রূপ দেখালো। শিরোনেকো কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, আপু, তুমি না আমাদের বড় বোন হতে চেয়েছিলে, কেন এমন করলে? কুরোইনু তাচ্ছিল্য করে বলল, তোর ওই বিড়ালের মাথায় গোবর ভরা, আমি তৌমার সবচেয়ে বিশ্বস্ত চাকর। লিভিয়া তাকে 3 সেকেন্ড সময় দিল সত্যি কথা বলার জন্য। কুরোইনু তখন তৌমার আসল প্ল্যান ফাঁস করল। তৌমা নাকি সব প্রজাতিকে ধ্বংস করে নিজে ভগবান হতে চায়। লিভিয়া যখন জানতে চাইল একজন মানুষ হয়ে সে এটা কিভাবে করবে, কুরোইনু তখন এক ভ্যানিশিং অর্ব ফাটিয়ে ধোঁয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল। সেতসু যখন ঘর থেকে বেরিয়ে এলো, শিরোনেকো এক দৌড়ে গিয়ে মিনেকোকে জড়িয়ে ধরল। মিনেকো এখন একদম চনমনে, কারণ সেতসু তার শরীর থেকে সব অভিশপ্ত জাদু বের করে নিয়েছে।
সেৎসু সেই অভিশপ্ত নেকলেসটা লিভিয়াকে দেখিয়ে তৌমার ভগবান হওয়ার শখ নিয়ে হাসাহাসি করে ওটা ভেঙে চুরমার করে দিল। সেৎসু তখন প্রতিজ্ঞা করল যেভাবেই হোক সে তৌমাকে থামাবে। নতুন সফর সঙ্গী নিয়ে ভোর হতেই সেৎসু আর লিভিয়া একটা ছোট নৌকায় করে বিস্টম্যানদের রাজধানী অভিমুখে রওনা দিল রাজা রেগুলাসের সাথে দেখা করতে। কিন্তু মাঝপথে সে শিরোনেকো আর মিনেকোকে দেখতে পেয়ে নৌকা থামাতে বলল। দুই বোন জানালো তারা সাথে থাকতে চায়, কারণ রাজধানীর অলিগলি তাদের চেনা, আর মিনেকোও চেয়েছিল কুরোইনুর সাথে আরও একবার কথা বলতে। সেৎসু লিভিয়ার পারমিশন নিয়ে তাদের নৌকায় তুলে নিল। গল্পের একটু অতীতে ফিরলে দেখা যায় সেৎসু একবার রেগুলাসের মেয়ে রোয়ের সাথে লড়ছিল। মেয়েটা ছোট হলে কি হবে, মুখে খই ফুটত। সে কিছুতেই সেৎসুকে ওস্তাদ অর্থাৎ মাস্টার হিসেবে মানতে চায়নি। শেষে সেৎসু তার তলোয়ার দিয়ে তার সব দেমাগ ঝেড়ে দিয়েছিল। বর্তমানে বিস্টম্যানদের থ্রোন রুমে এক বিশাল ক্যাচাল চলছে। রাজ্যের উজির নাজিররা ঠিক করতে পারছে না তারা কি মানুষ আর ডেমন উভয় পক্ষের ওপরই হামলা চালাবে নাকি নিজেদের সীমানা পাহারা দেবে। রাজা রেগুলাস তো বিরক্ত হয়ে প্রায় ক্ষেপেই যাচ্ছিলেন। ঠিক তখনই তিনি পরিচিত কারো অস্তিত্ব টের পেলেন আর রোকে পাঠালেন চেক করতে। এদিকে সেৎসু ক্যাসেলের গেটে পাহারাদারদের সাথে ক্যাচাল করছে। পাহারাদাররা বিশ্বাসই করছে না যে এই মানুষটা রাজাকে চেনে। শিরোনেকো আর মিনেকো তাকে ডিফেন্ড করার চেষ্টা করল, কিন্তু পাহারাদাররা তাদের ক্ষেতের চাষা বলে অপমান করে তাড়িয়ে দিচ্ছিল। সেৎসু যখন মেজাজ গরম করতে শুরু করেছে, ঠিক তখনই উপর থেকে রো এক লাফে নিচে নেমে পাহারাদারদের নকআউট করে দিল। রো এক পলক শুকেই বুঝে ফেলল এটা আমাদের সেৎসু। সে খুশিতে সেৎসুকে জড়িয়ে ধরল। হঠাৎ সে সেৎসুকে একাক করার চেষ্টা করল, কিন্তু আমাদের হিরো তাকে ডজ করে এক আছাড় দিয়ে বুঝিয়ে দিল, বেবি, আমার স্টুডেন্ট হওয়ার যোগ্যতা তোর এখনও হয়নি। শিরোনেকো আর মিনেকো তো যে এই মেয়েটাই বিস্টম্যানদের রাজকুমারী। ওদিকে রো তখন সেৎসুর হাতটা তার 5 বছরের নিখোঁজ হওয়ার কাহিনী শুনতে চাইল। লিভিয়া আর বাকিরা এটা দেখে হিংসে জ্বলছিল, কিন্তু হিরোর বন্ডিং রিচুয়ালে বাধা দেওয়ার সাহস কারও হলো না। রেগুলাসও সেৎসুকে দেখে দারুণ এক্সাইটেড। সেৎসু যখন তার সাথে হ্যান্ডশেক করল, মেঝের টাইলস পর্যন্ত ফেটে গেল, কারণ নর্মাল হ্যান্ডশেক করাটা তো ব্যাটাদের কাজ, সিগমাদের নয়। রেগুলাস প্রথমে একটা বিশাল ভোজের কথা ভাবলেন, তারপর চাইলেন একটা ডুয়েল লড়তে, কিন্তু সেৎসু দুটোই রিজেক্ট করে সরাসরি কাজের কথায় এলো। সেৎসু তৌমার শয়তানি প্ল্যান খুলে বলতেই রেগুলাস তখনই যুদ্ধে যাওয়ার জন্য লাফিয়ে উঠলেন, কিন্তু সেৎসু আর লিভিয়া তাকে থামালো। তারা বলল রাজার এখন রাজ্যে থাকাটাই সেফ, কারণ তৌমা যে কোনো সময় এখানেও অ্যাটাক করতে পারে। রেগুলাসের বদলে রো রাজি হলো সেৎসুর সাথে যেতে। ঠিক তখনই লুগার রুমে ঢুকল এবং নিজেকে রাজ্যের টপ কমান্ডার আর রোয়ের হবু বর হিসেবে পরিচয় দিল। রেগুলাস তাকে মনে করিয়ে দিলেন যে সেৎসুই প্রথম যুদ্ধ থামিয়েছিল, কিন্তু লুগারের এক কথা, 5 বছর যে হাওয়া হয়ে গিয়েছিল তাকে বিশ্বাস নেই। রো সেৎসুকে ডিফেন্ড করতে গেলে লুগার উল্টো সেৎসুকে ডুয়েলের চ্যালেঞ্জ ছুড়ে দিল। রেগুলাস তো আরও এক কাঠি সরস। তিনি ঘোষণা করলেন যে যে জিতবে সেই রোকে বিয়ে করবে। সেৎসু বেচারা তো আকাশ থেকে পড়ল। ভাই, এটা তো পাগলামি। লড়াইয়ের আগের রাতে রো গিয়ে লুগারকে সাবধান করল যে সেৎসুর সাথে পাঙ্গা নিলে তার ইজ্জত থাকবে না, কিন্তু লুগার নিজেকে আলফা মনে করে রোয়ের কথায় কানই দিল না। সে রোকে এক রহস্যময় জাদুকরের দেওয়া এক জাদুকরী রুন দেখালো, যা তার শক্তি বহু গুণ বাড়িয়ে দেবে। পরদিন অ্যারিনায় বিস্টম্যানদের উত্তেজনার শেষ নেই। রো সেৎসুকে চিয়ার আপ করায় লুগার হিংসেই জ্বলছিল। রেগুলার সিগন্যাল দিতেই লুগার তার নখ নিয়ে সুপার স্পিডে চার্জ করল, কিন্তু সেৎসু জাস্ট হালকা বডি মুভমেন্টে ওটা ডজ করে দিল। সেৎসু যখন বলল, আরে ভাই, তোর তো স্পিড আছে, কিন্তু আমি বোর হচ্ছি, তোর আসল ট্রাম্প কার্ডটা বের কর। লুগার তখন মেজাজ হারিয়ে এক বিশাল দানবীয় বিস্ট ফর্মে রূপান্তরিত হল। রো চিৎকার করে সেৎসুকে সাবধান করতে গেল, কিন্তু তার আগেই আমাদের হিরো লুগারের লেজ ধরে অ্যারিনার দেয়ালে এক আছড় মারল। সেৎসু ভাবল লড়াই শেষ, কিন্তু লুগার হার মানার পাত্র নয়। সে তার হাতের সেই অভিশপ্ত রুন অ্যাক্টিভেট করল। মিনেকো বিপদের গন্ধ পেল, আর লিভিয়া সেৎসুকে সাবধান করল। রুন অ্যাক্টিভেট হতেই লুগার দানবীয় শক্তি পেল আর সেৎসুকে দেয়ালে আছড় মারল। লিভিয়া সেৎসুর তলোয়ারটা তার কাছে ছুঁড়ে দিল। লুগার চার্জ করতেই সেৎসু তাকে থামানোর জন্য তার হাত কেটে ফেলল, কিন্তু অবিশ্বাস্যভাবে লুগারের হাত আবার গজিয়ে গেল। রো মাঝখানে এসে লুগারকে থামাতে চাইল, কিন্তু সে তখন পাগল হয়ে গেছে। সেৎসু রোকে সরিয়ে নিয়ে বলল, এখনও অনেক ডেঞ্জারাস।
সেতসু যখন তার সেই অভিশাপ শোষণের তলোয়ারটা বের করতে যাবে ঠিক তখনই চারপাশ অন্ধকার হয়ে গেল আর চোখের পলকে লুগারের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল। ধোয়ার আড়াল থেকে বেরিয়ে এলো স্বয়ং তৌমা। সে এসে সেতসুকে নির্লজ্জের মতো জিজ্ঞেস করল, বন্ধু তুমি ঠিক আছো তো? তৌমাকে গালমন্দ শুরু করল, কারণ সেই লুগারকে ধোঁকা দিয়েছিল। তৌমা তখন উন্মাদ হয়ে হাসছে আর বলছে, এই দুনিয়ার সব জাতপাত আমি মিটিয়ে দেব, তারপর আমি আর তুমি মিলে এই পৃথিবীর ভগবান হয়ে শান্তিতে রাজত্ব করব। সেতসু যখন তাকে থামানোর কসম খেল, তৌমা ক্রূর হেসে জানালো, ডেস্টিনিয়ার সেনাবাহিনী অলরেডি ডেমন কন্টিনেন্টে হামলা শুরু করে দিয়েছে। এই বলেই সে ভ্যানিশ হয়ে গেল। ওদিকে বেচারা লুগারের ব্রেন সেল আর রিজেনারেট হলো না। দারুণ টুইস্ট, তাই না? গল্প এবার চলে গেল 10 বছর পেছনে। সেতসু আর তৌমা যখন প্রথমবার এই দুনিয়ায় হিরো হিসেবে সামান হল, তখন তারা দুজনই ছিল কিং কর্তব্য বিমূঢ়। রাজা যখন তাদের ভগবানের পাঠানো ত্রাণকর্তা বলে তেল দিচ্ছিল, সেতসু সোজাসুজি ঝাড়ি দিয়ে বলল, নিজের কাজ আমাদের ওপর চাপানো বন্ধ করেন। সেতসু শুরু থেকেই শান্ত আর প্র্যাকটিক্যাল ছিল। সে তৌমাকে বুঝিয়েছিল যে এই দুনিয়াটা তাদের চেনা দুনিয়ার চেয়ে 1000 গুণ বেশি ডেঞ্জারাস, তাই এখানে টিকে থাকতে হলে লড়তেই হবে। সে তৌমার সাথে প্রমিস করেছিল যে তারা দুজনেই বেঁচে থাকবে। সেতসু যখন তৌমাকে সাথে নিয়ে যুদ্ধ থামানোর স্বপ্ন দেখালো, তৌমা প্রথমে ঘাবড়ে গেলেও পরে সেতসুর কথায় রাজি হয়ে ফিস্ট বাম্প করল। কিছুদিন পর সেতসু দুনিয়া ভ্রমণে বেরিয়ে গেল, গ্রেন আর ইরুকাদের সাথে। তৌমা তখনও দুর্বল ছিল, তাই সে ক্যাসেলে থেকে গেল ট্রেনিং করতে। কয়েক বছরের কঠোর পরিশ্রমে সে পরিচিতি পেল সিলভার হিরো হিসেবে। তার আন্ডারে একদল অনুগত সৈন্য তৈরি হল, যারা তৌমার জন্য প্রাণ দিতেও রাজি ছিল। কিন্তু একদিন এক মন্দিরে আক্রমণ করার সময় তৌমার ভাগ্য বদলে গেল। মন্দিরের ভেতর এক রহস্যময় রত্ন দেখে সে এগিয়ে গেল। মন্দিরের পুরোহিতরা প্রাণ ভিক্ষা চাইলেও তৌমা পৈশাচিক হাসি দিয়ে তাদের শেষ করে দিল। ঠিক তখনই ওই রত্নটা তৌমার মনে সেতসুকে নিয়ে করা সব পুরনো স্মৃতি আর প্রমিস এমনভাবে উলটপালট করে দিল যে তৌমা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে নিজের সব বিশ্বস্ত সৈন্যদের একাই খতম করে ফেলেছে। তৌমা তখন পুরোপুরি সাইকো হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে এক নাইট এসে খবর দিল যে মানুষ আর ডেমনদের মধ্যে শান্তি চুক্তি সই হতে চলেছে। শান্তি চুক্তির খবর শুনে তৌমা যখন দেখল রাজা আর নেতারা ওই এলাকা দিয়েই যাচ্ছেন, তখন সে হঠাৎ ভিড়ের মধ্যে সেতসুকে দেখতে পেল। সে অবাক হয়ে দেখল যে বন্ধুকে সে এতদিন খুঁজছিল, সে এখন রাজাদের সাথে মিলে শান্তি স্মৃতিস্তম্ভ উন্মোচন করছে। সে রাতে সবাই যখন উৎসবে মেতেছে, তৌমা ছাদের ওপর গিয়ে সেতসুকে অভিনন্দন জানালো। সেতসু স্বভাবসুলভ ঢঙে বলল, আরে ভাই, আমি তো জাস্ট সারা দুনিয়া ঘুরে বেরিয়েছি আর সুন্দরী মেয়েদের সাথে একটু বন্ডিং করেছি, যাতে তারা মারামারি বন্ধ করে শান্তিতে থাকে। তৌমাকেও সে অভিনন্দন জানালো সিলভার হিরো হওয়ার জন্য। ইরুকা যখন সেতসুকে পার্টির জন্য ডাকল, সেতসু যাওয়ার সময় তৌমাকে শুভকামনা জানালো। কিন্তু তৌমা তাকে থামিয়ে দিল। সে আবেগপ্রবণ হয়ে বলল, চল আমরা আমাদের আগের দুনিয়ায় ফিরে যাই। আমি মন্দিরে এমন এক কলোয়ার পেয়েছি যা দিয়ে আমরা ঘরে ফিরতে পারব। কিন্তু সেতসু সোজাসুজি মানা করে দিল। সে বলল, এত কষ্ট করে যুদ্ধ থামানোর পর এখন ফিরে যাওয়াটা হবে চরম বোকামি। সেতসুর এই কথা তৌমার কলিজায় তীরের মতো বিঁধল। তৌমার মনে হল সেতসু তাকে একা ফেলে দিচ্ছে। ঠিক তখনই ওই অভিশপ্ত রত্ন বা জেম তৌমার বুক্ষকে শক্তিতে বদলে দিল। তৌমা পুরোপুরি সাইকো হয়ে গেল। সে গর্জে উঠে বলল, যদি তুমি না যাও তবে আমি সব প্রজাতিকে শেষ করে দেব, যাতে কেউ আমাদের ডিস্টার্ব করতে না পারে। শুরু হলো দুই বন্ধুর মহাযুদ্ধ। তলোয়ারের ঝনঝনানিতে আকাশ কেঁপে উঠল। ইরুকা দূর থেকে আগুনের ফুলকি দেখে চিৎকার করে উঠল। তৌমা তখন হিতাহিত জ্ঞান হারিয়ে সেতসুর বন্ধুদেরও শেষ করার হুমকি দিল। দুই বন্ধুর তলোয়ারের সংঘর্ষে এক বিশাল এনার্জি রিলিজ হল। সেতসু তৌমার কাঁধে তলোয়ার বসালো ঠিকই, কিন্তু নিজেও পেটে মারাত্মক চোট পেল। এক বিশাল বিস্ফোরণের পর ইরুকারা যখন পৌঁছালো, দেখল সেতসু ভ্যানিশ হয়ে গেছে আর তৌমা ফিরে গেছে সেই অন্ধকার ডেমন টেম্পলে। তৌমা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, তখন ওই অভিশপ্ত রত্নটা তাকে এক বিভৎস দৃশ্য দেখালো। এক সিক্রেট ল্যাবে বিজ্ঞানীরা কেইজুরোকে টেবিলের ওপর শুইয়ে তার শরীরে বিষাক্ত কেমিক্যাল পুশ করছে। বিলডাসকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। কুরোইনুর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তার বোনেদের সাথে অদলবদল করা হচ্ছে। আর এমআরকে চুবিয়ে রাখা হয়েছে পাগলামি সৃষ্টিকারী কেমিক্যাল বাথে। তাদের এই সীমাহীন কষ্ট আর প্রতিশোধের নেশা তৌমাকে এক নতুন উদ্দেশ্য দিল। সে ওই ল্যাবটা ধুলোয় মিশিয়ে দিল আর ওই বন্দি দানবদের মুক্ত করল। তৌমা তাদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করল, আমি এই দুনিয়াটাই জ্বালিয়ে ছারখার করে দেব। লুগারকে খতম করার পর তৌমা তার এই নতুন শয়তানি বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে নামল।
এদিকে ডেস্টিনিয়ার বিশাল যুদ্ধজাহাজগুলো এখন ডেমন কন্টিনেন্টের একদম কাছাকাছি। জেনারেল তার সৈন্যদের উদ্দেশ্যে এক হাড় কাঁপানো স্পার্টান স্টাইল ভাষণ দিচ্ছে, সবাইকে খেপিয়ে তুলছে এক অর্থহীন যুদ্ধের জন্য। ভাই, এটা তো পাগলামি। একদিকে তৌমার পৈশাচিক বাহিনী আর অন্যদিকে উন্মাদ মানুষের সেনাবাহিনী। সেতসুর ক্লাসমেটরা তখন মনে মনে ভাবছে, ভাই, এর চেয়ে বাড়িতে বসে হোমওয়ার্ক করাও ভালো ছিল। জাদুর ডিটেক্টর দিয়ে তারা টের পেল যে ডেমন কন্টিনেন্ট থেকে তৌমারের জাদুকরী সিগন্যাল আসছে। গ্রেন তাদের সাবধান করে দিল, জেনারেলকে এসব বলতে যেও না, উল্টো আমাদেরই স্পাই বানিয়ে দেবে। গ্রেন আরও ভাবল সেতসু হয়তো শেষ মুহূর্তে আবার ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু ইউহি বুক ফুলিয়ে এক সিগমা পোজ দিয়ে বলল, সেতসু আসবেই, ও আমাকে প্রমিস করেছে। তার এই আত্মবিশ্বাস দেখে ইরুকা আর গ্রেন ঠিক করল সেতসু না আসা পর্যন্ত তারা যুদ্ধটা টেনে লম্বা করবে। জাহাজ যখন তীরে ভিড়ল, ডেমনরা আগুনের গোল্লা দিয়ে তাদের স্বাগত জানালো। গ্রেন আর ইরুকা স্টুডেন্টদের নিয়ে ডেমন ক্যাম্পের পেছনের দিকে চলে গেল, যাতে বড় কোনো মারামারি এড়ানো যায়। জেনারেলের আদেশে জাদুকররা পাল্টা হামলা শুরু করল, আর সৈন্যরা ক্যাম্পের ভেতর ঢুকে পড়ল। ওদিকে পেছনের সারিতে ইরুকা স্টুডেন্টদের বলল, পালাতে থাকা ডেমনদের ওপর হামলা করো না, শুধু নিজেদের বাঁচাও। কিন্তু স্টুডেন্টরা আর কতক্ষণ এনপিসি হয়ে বসে থাকবে? তারা ভাবল, আমরাও তো হিরো। ঠিক তখনই এক বিচ্ছু টাইপের মেয়ে ডেমন সৈন্যের হাতে খতম হতে যাচ্ছিল, কিন্তু ইউহি তার ফায়ার ম্যাজিক দিয়ে তাকে বাঁচিয়ে নিল। একটু দূরে দেখা গেল এক স্টুডেন্ট তার প্রথম কিল করার জন্য এক আহত ডেমনের ওপর তলোয়ার উঁচিয়েছে। ইউহি মাঝখানে দাঁড়িয়ে বাধা দিয়ে বলল, প্লিজ, ওকে মেরো না। ছেলেটা রেগে গিয়ে বলল, দুনিয়াটা রূপকথার গল্প নয় যে সবাই বেঁচে যাবে। ভাই, এটা তো পুরাই ফাসাদ। ঠিক তখনই চারপাশ কেঁপে উঠল, আর আকাশ থেকে সেই বিশাল বর্মধারী নাইটরা পোর্টাল দিয়ে পড়তে শুরু করল। ইউহির মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা, যখন সেতসু তাদের বাঁচিয়েছিল। হঠাৎ আর একটা পোর্টাল দিয়ে এক ডেমন মেয়ে বেরিয়ে এলো। দুইজন হিউম্যান সোলজার তাকে জেরা করতে গেলে সে এক নিমিষেই তাদের ওপারে পাঠিয়ে দিল। মানুষরা ভাবল ডেমনরা বুঝি জিতেছে, কিন্তু না, ওই বর্মধারী নাইটরা উল্টো ডেমনদের ওপরই হামলা শুরু করল। ইরুকা আর গ্রেন একটা নাইটকে কুপিয়ে ভেতরে তাকিয়ে দেখল, আরে, এ তো মানুষ, কিন্তু এদের শরীর অভিশাপ্ত জাদু বা কার্সড ম্যাজিক দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। সবাই যখন হতভাগ, তখন সেই সামুরাই ডেমন মেয়েটা তার হুড খুলল। ওটা আর কেউ নয়, স্বয়ং এলিস। কিন্তু তার চোখ দুটো নিষ্প্রাণ। অ্যামের পাশ থেকে শয়তানি হাসি দিয়ে বলল, কেমন লাগছে এলিসের এই নতুন লোক? ও এখন আমার হাতের পুতুল। ইরুকা রেগে আগুন হয়ে জিজ্ঞেস করল, ওর সাথে তুই কি করেছিস? ইরুকা এমেরের ওপর ঝাঁপিয়ে পড়ল ঠিকই, কিন্তু এমের নিজের জায়গায় অ্যালিসকে ঢাল হিসেবে ব্যবহার করল। ইরুকা অনেক চেষ্টা করল অ্যালিসকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে। ঠিক তখনই থিয়া আর গ্রেইন যুদ্ধের জন্য পজিশন নিল। এমের নিজের শরীরের রক্ত মাটিতে ছিটিয়ে দিয়ে এক বিভৎস জাদুর খেলা দেখালো। সেই রক্ত রূপান্তরিত হয়ে 4টি দানবীয় দানবে পরিণত হলো। একটা বিশাল জাদুকরী সাপ যখন ইরুকা আর অ্যালিসকে আক্রমণ করতে গেল, ইরুকা চোখের পলকে লাফিয়ে সরে গিয়ে তার আইস ম্যাজিক দিয়ে সাপটাকে চিরনিদ্রায় পাঠিয়ে দিল। ওদিকে গ্রেইনও খুব সহজে দানবীয় এপটাকে খতম করল। এমের দমে না গিয়ে এবার তার বিশাল আর্মার্ড নাইট আর ড্র্যাগনগুলোকে লেলিয়ে দিল, কিন্তু থিয়া তার জাদুর ট্রিপল থ্রেট কম্বো দিয়ে 3টেকেই এক ঝটকায় উড়িয়ে দিল। ইরুকা যখন এমেরের মুখোমুখি হতে চাইল, ইউহি বাকি দানবদের সামলে নিয়ে ব্যাকআপ দিতে ছুটে এলো। এমেরের সব চাল তখন শেষ হয়ে আসছিল, তাই সে শেষ ভরসা হিসেবে অ্যালিসকে পাঠালো তাদের খতম করতে। কিন্তু অ্যালিসের সামুরাই মুভস গ্রেইনের অভিজ্ঞতার কাছে কিছুই না। গ্রেইন অ্যালিসকে মারল না, শুধু নকআউট করে দিল, কারণ সে জানত অ্যালিসের কিছু হলে সেতসু তাকে জ্যান্ত পুঁতে ফেলবে। সুযোগ বুঝে ইরুকা এমেরের উপর চড়াও হল এবং তার তলোয়ার দিয়ে এমেরের ম্যাজিক অর্গান, জাদুর উৎস, এফোড়ো করে দিল। ইরুকা ভেবেছিল খেলা শেষ, কিন্তু এমের আবার উঠে দাঁড়াল। সবাই তো অবাক, ম্যাজিক অর্গান ছাড়া কেউ বাঁচে কিভাবে? এমের পৈশাচিক হেসে বলল যে সেই ল্যাবে এক্সপেরিমেন্টের সময় তার শরীরে প্রত্যেকটা অর্গান 2টো করে বসানো হয়েছিল। তৌমার জন্য জীবন দিতেও সে রাজি। এমের তার শরীরের শেষ শক্তি দিয়ে লিমিট ব্রেকিং স্পেল অ্যাক্টিভেট করে এক বিশাল কাইমেরা তলব করল এবং সেটার সাথে নিজে মার্জ হয়ে গেল। কাইমেরা যখন এক ভয়ঙ্কর এনার্জি ব্লাস্ট করতে যাচ্ছিল, ইউহি আর থিয়া কোনো মতে সেটা ব্লক করল, কিন্তু দ্বিতীয়বার ব্লক করার শক্তি তাদের আর ছিল না। ঠিক তখনই এক মিরাকল ঘটল। অ্যালিসের ওপর থেকে মাইন্ড কন্ট্রোল কেটে গেল, আর সে পেছন থেকে এমেরের পিঠে তলোয়ার চালিয়ে দিল।
অ্যালিস কাঁদতে কাঁদতে তার পুরনো বন্ধু এমেরকে জড়িয়ে ধরল এবং মুহূর্তের মধ্যেই এমের পাথরে পরিণত হয়ে গেল। বিপদ কি কাটল? না, ঠিক তখনই মাটি ফেড়ে এক বিশাল অভিশপ্ত হাত বেরিয়ে এলো, আর সেখান থেকে আত্মপ্রকাশ করল ভয়ঙ্কর কেইজুরো। সবাই তখন ক্লান্ত, লড়াই করার মতো অবস্থায় কেউ নেই। ইউহি সিদ্ধান্ত নিল সে একাই সবাইকে প্রোটেক্ট করবে। গ্রেইন আর ইরুকা অনিচ্ছা সত্ত্বেও তাকে পারমিশন দিল। ইউহি যখন তার ম্যাজিক চার্জ করছে আর কেইজুরো তার ওপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই আকাশ চিরে এক বিশাল এনার্জি নিচে নেমে এলো। ধুলো সরতেই দেখা গেল স্বয়ং সেতসু। ওদিকে বিস্টম্যানদের রাজধানীতে রাজা রেগুলাস তার বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দেবার নির্দেশ দিলেন। বিস্টম্যানদের রাজধানীতে উজির নাজিররা যখন হইচই করছিল যে রাজাকে ছাড়া রাজ্য অরক্ষিত হয়ে যাবে, রেগুলাস তখন বীর দর্পে ঘোষণা করলেন, সেতসু যখন কথা দিয়েছে তখন আমরা সবাই নিরাপদ। ইউহি খুশিতে ডগমগ হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। এমনকি সে চুমু খাওয়ার জন্য মুখ এগিয়ে আনলে সেতসু তাকে ঠেলে সরিয়ে দিয়ে রসিকতা করে বলল, আরে ভাই, তোর মুখে তো বাসি গন্ধ। ইউহি একটু লজ্জা পেলেও দমে গেল না। ইরুকা তার ছাত্রীর উন্নতি দেখে বেশ গর্বিত হলেও সেতসু বলল, ভাই, একটা পাগলই আমার জন্য যথেষ্ট। কেইজুরো তো সেতসুকে দেখে দারুণ খুশি। সে তার আলখাল্লা খুলে ফেলে সেই সেরিনোর বিয়ের দিনের লড়াইয়ের কথা মনে করিয়ে দিল। কেইজুরো যখন তার অভিষিপ্ত জাদু কার্সড ম্যাজিক দিয়ে নিজেকে চার্জ আপ করল, সেতসুও এবার একটু সিরিয়াস হল। ইউহি তার জাদুকরী শিল্ড দিয়ে সবাইকে আড়াল করল। কেইজুরো তাচ্ছিল্য করে বলল, এই দুর্বলগুলোকে বাঁচিয়ে তোর লাভ কি? সেতসু তলোয়ার উঁচিয়ে উত্তর দিল, এদের না বাঁচালে আমি ভিলেনদের সাইজ করব কিভাবে? এই বলেই শুরু হলো তাদের বিধ্বংসী লড়াই। অন্যদিকে কুরোইনু তার নিনজা স্টার দিয়ে মানুষ আর ডেমন উভয়কেই উড়িয়ে দিচ্ছিল। হঠাৎ এক বিস্ফোরণে সে পিছিয়ে গেলে সামনে এসে দাঁড়ালো শিরোনেকো আর মিনেকো। মিনেকো রসিকতা করে কুরোইনুর ক্যাটউইম্যান লুকের প্রশংসা করলেও শিরোনেকো তাকে ভালো হওয়ার শেষ সুযোগ দিল। কিন্তু কুরোইনু তো রেগে আগুন। সে তার ব্লেড দিয়ে তাদের আক্রমণ করল। দুই বোন বুঝতে পারল এই আপুকে লাইনে আনতে হলে ভালো মতো ধোলাই দিতে হবে। শিরোনেকো আর মিনেকো মিলে এক দারুণ কম্বিনেশন অ্যাটাক শুরু করল। শিরোনেকো ড্রপ কিক দিয়ে কুরোইনুর ব্যালেন্স নষ্ট করতেই মিনেকো হাঁটু দিয়ে তাকে মাটিতে আছাড় মারল। শিরোনেকো ভাবল লড়াই শেষ, কিন্তু তখনই কুরোইনু তার তিল তিল করে জমানো সেই বিভীষিকাময় ট্যান্টাকেল বের করল। সে জানালো এগুলো আসলে তার নিজের মৃত বোনদের হাত, যা সে নিজের শরীরে জোড়া লাগিয়েছে। ভাই, এটা তো পুরাই হরর সিনেমা। লিমিট ব্রেক আর লুকানো কৌশল। কুরোইনু মিনেকোকে পেঁচিয়ে ধরে তার হাড়গোড় গুঁড়ো করার উপক্রম করল। সে তার লিমিট ব্রেক ক্ষমতা ব্যবহার করে শিরোনেকোকে এক মারাত্মক ঘুষি মারল, যাতে শিরোনেকো মাটিতে লুটিয়ে পড়ল। যখন কুরোইনু চিৎকার করে তাদের বন্ধুত্বকে উপহাস করছিল, তখন শিরোনেকো আর মিনেকো তাদের শেষ শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়াল। শিরোনেকো মিনেকোর দিকে এক লাফ দিল এবং তার সেই গোপন টেকনিক অ্যাক্টিভেট করল, যা কুরোইনুর ওই জাদুকরী হাতগুলোকে ছিঁড়ে তছনছ করে দিতে শুরু করল। কুরোইনুর সেই বিভৎস টেন্টাকেলগুলো শিরোনেকো আর মিনেকো মিলে একদম চুরমার করে দিল। এরপর তারা দুজনে মিলে তাদের সেই গোপন জাদুকরী শক্তিতে একীভূত বা মার্জ হয়ে গেল। কুরোইনু ভয় পেলেও মুখে খই ফুটিয়ে বলতে লাগল, তোদের এই ট্রিক দিয়ে আমাকে হারানো অসম্ভব। কিন্তু দুই বিড়াল বোন তাদের অবিশ্বাস্য গতি দেখিয়ে বুঝিয়ে দিল যে কুরোইনু তাদের নখের যোগ্যও নয়। এদিকে বিল্ডাজ একদল ডেমন সৈন্যের সামনে একাই দাঁড়িয়েছিল। সৈন্যরা ভাবল একে হারানো জলভাত। কিন্তু বিল্ডাজের শরীরে তলোয়ারের কোপ বসানো তো দূরের কথা, একটা আঁচড়ও পড়ল না। সে তার বালেনশিয়াগা আউটফিট দেখিয়ে সৈন্যদের মাথার খুলি তার লোহার মুষ্টি দিয়ে গুড়িয়ে দিচ্ছিল। ঠিক তখনই আকাশ থেকে এক দানবীয় পাঞ্চ নিয়ে ল্যান্ড করল রাজকুমারীর রো। বিল্ডাস ছিটকে গিয়ে পড়ল ঠিকই, কিন্তু রোর নিজের হাতের কবজিও ভেঙে চুরমার হয়ে গেল। বিল্ডাস উঠে দাঁড়িয়ে রোকে শাবাশি দিল এবং জানালো যে বিজ্ঞানীরা তার রক্ত মাংসের বদলে শরীরের লোহা ভরে দিয়েছে। সে তৌমার প্রতি তার আনুগত্যের কথা বলল, কারণ তৌমাই তাকে ওই নরক থেকে বাঁচিয়েছিল। রো যখন তৌমাকে অত্যাচারী শাসক বলল, বিল্ডাস সোজাসুজি জানালো, দুনিয়া যখন আমাকে ত্যাগ করেছিল তখন তৌমাই আমার পাশে ছিল, তার জন্য আমি পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে পারি। রো রেগে আগুন হয়ে গেল। সে বিল্ডাজের চোয়াল বরাবর এক কিক মারল, কিন্তু ফল হলো উল্টো। বিল্ডাজের শরীরে লেগে রোর নিজের পা দিয়েই রক্ত ছুটল।
বিল্ডাস তখন তার শরীরকে লোহার কণিকায় রূপান্তরিত করল এবং সব দিক থেকে রোয়ের ওপর ধাতব বল দিয়ে আক্রমণ শুরু করল। রো রক্তবমি করতে করতে মাটিতে পড়ে গেল। বিল্ডাস ভাবল রো শেষ, কিন্তু সবাইকে অবাক করে রো আবার উঠে দাঁড়াল। সে তার জীবনের ঝুঁকি নিয়ে সব শক্তি এক জায়গায় করল। বিল্ডাস ধাতব বল দিয়ে তাকে থামানোর চেষ্টা করল, এমনকি রোর একটা চোখে আঘাত লাগার পরেও সে থামল না। অবশেষে রো বিল্ডাসকে নিচে ফেলে তার লোহার বুক বরাবর ঘুষি চালানো শুরু করল। বিল্ডাস প্রথমে হাসছিল, কিন্তু হঠাৎ দেখল তার লোহার বডি ফেটে যাচ্ছে। শেষ মুহূর্তে বিল্ডাস রোর শরীরে লোহার স্পাইক ঢুকিয়ে দিল, কিন্তু রো সেই স্পাইকগুলো শরীর থেকে উপড়ে ফেলে বিল্ডাসের লোহার হৃৎপিণ্ড একদম চুরমার করে দিল। লড়াই শেষে যখন রো যন্ত্রণায় কাতরাচ্ছিল, বিল্ডাস অদ্ভুতভাবে এগিয়ে এলো এবং নিজের জাদু দিয়ে রোকে সুস্থ করে তুলল। বিল্ডাস যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, রো তাকে জিজ্ঞেস করল, কেন তুমি তৌমার সাথে কাজ করছিলে? বিল্ডাস ম্লান হেসে বলল, তৌমা ছাড়া আর কেউ আমার এই লোহার শরীরটাকে আপন করে নেয়নি। সে রোকে লড়াই চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়ে চির বিদায় নিল। রো চোখের জল মুছে তার লিগেসি এগিয়ে নেওয়ার শপথ করে ওখান থেকে বিদায় নিল। এদিকে সেতসু আর কেইজুরোর লড়াই তখন তুঙ্গে। সেতসু অবলীলায় কেইজুরোর সব অ্যাটাক রুখে দিয়ে বলল, তোর মারের জোর তো একদম বাচ্চাদের মতো, তৌমাকে ডাক, তোকে দিয়ে আর ওয়ার্ম আপ হচ্ছে না। কেইজুরো তখন ক্ষেপে গিয়ে তার লিমিট ব্রেক ক্ষমতা ব্যবহার করে সব শক্তি উজাড় করে দিল। সে সেতসুকে এক মারাত্মক ঘুষি মেরে ধরাশায়ী করার চেষ্টা করল, কিন্তু সেতসু এবার তার আসল রূপ দেখালো। সেতসু তার ফ্যান্টাম স্লাইস অ্যাটাক দিয়ে কেইজুরোর সেই জাদুকরী বর্ম এক নিমেষেই চুরমার করে দিল। সে কেইজুরোকে হার মানতে বললেও কেইজুরো মরতে রাজি, কিন্তু হারতে নয়। অগতত্ত্ব সেতসু তার শেষ কোপটা বসিয়ে দিল। কেইজুরো মরার আগে সেতসুকে ধন্যবাদ জানালো তাকে তার পূর্ণ শক্তি দিয়ে লড়তে বাধ্য করার জন্য। কি করুণ পরিণতি, তাই না? তৌমা যখন টের পেল তার সব সাথীরা হেরে গেছে, সে তার ভয়ঙ্কর অভিশপ্ত জাদু ছড়িয়ে সেরিনোর ক্যাসেলের দিকে রওনা দিল। ক্যাসেলের সব গার্ডকে খতম করে সে যখন সেরিনো আর ইভিয়ার সামনে পৌঁছল, তারা অলরেডি তৌমার শক্তির কাছে পর্যদুস্ত। সেতসু যখন ক্যাসেলের ভেতর ঢুকল, দেখল তার প্রিয়জনরা তৌমার হাতে মার খেয়ে আধমরা হয়ে পড়ে আছে। তৌমা পৈশাচিক হেসে বলল, বন্ধু, তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য এদের একটু ডলা দিতে হলো আর কি। সেতসু আর কথা না বাড়িয়ে তৌমার উপর ঝাঁপিয়ে পড়ল। সে তৌমাকে বোঝানোর চেষ্টা করল, এই দুনিয়া ধ্বংস করা বন্ধ করো, আমরা কথা বলে সব ঠিক করতে পারি। কিন্তু তৌমা তখন অন্ধ। সে তার অভিশপ্ত বল্লম ছুলে মারল, যা আকাশকে চিরে দুই ভাগ করে ফেলল। সেরিনো তার জাদুকরী শিল্ড দিয়ে ভাঙা পাথরের হাত থেকে সবাইকে বাঁচানোর চেষ্টা করছিল। সেতসু তৌমাকে সিরিয়াস হতে বলতেই তৌমা জাদুকরী এনার্জি বিম ছুটতে শুরু করল। সেতসু তার ফ্যান্টাম স্লাইস দিয়ে সেগুলো ব্লক করলেও তৌমা কৌশলে সেতসুর পিঠের দিকে অ্যাটাক করে বসল। ধুলো সরলে দেখা গেল তৌমার অ্যাটাকটা সেতসুর গায়ে লেগেছে, কিন্তু সেতসু দমে যাওয়ার পাত্র নয়। সে আবার তেড়ে গিয়ে তৌমার হাতের তলোয়ারটা উড়িয়ে দিল। তৌমা যখন দেখল তলোয়ার দিয়ে কাজ হচ্ছে না, সে এক বিধ্বংসী ম্যাজিক ব্লাস্ট ছুঁড়ে সেতসুকে দূরে ছিটকে দিল। সেতসু সামলে নেওয়ার আগেই তৌমা তার তলোয়ারকে এক বিশাল মেগা সাইজ ম্যাজিক রিভলভারে বদলে ফেলল। ওই বন্দুকের এক গুলিতে ক্যাসেল ফুটো হয়ে পাশের পাহাড়ে গিয়ে আঘাত করল। সেতসু বুঝল একে এখনই থামাতে হবে। সে দৌড়ে গিয়ে তৌমাকে এক লাথি মেরে বন্দুকের নিশানা সরিয়ে দিল। তৌমা এবার মেজাজ হারিয়ে তার অস্ত্রকে মেশিন গানে রূপান্তর করল এবং ঝাঁকে ঝাঁকে বিস্ফোরক গুলি ছুড়তে লাগল। সেতসু প্রথমে ঢাল দিয়ে নিজেকে বাঁচালেও পরের রাউন্ডে আর পারল না। অগত্যা সে তার সেই বিশেষ অভিশাপ শোষণকারী তলোয়ার বের করল এবং সব গুলি গিলে ফেলল। এরপর দুই তলোয়ার দিয়ে এক ভয়াবহ ফ্যান্টাম স্লাইস মেরে তৌমাকে উড়িয়ে দিল। বিস্ফোরণের ধোঁয়া সরতেই বাকি মেয়েরা ক্যাসেলে এসে পৌঁছল। সেতসুকে সুস্থ দেখে তারা আনন্দে চিৎকার করে উঠল, কিন্তু তাদের এই খুশি দেখে তৌমার 5 বছর আগের সেই হিংসে আবার মাথাচাড়া দিয়ে উঠল। সে উন্মাদ হয়ে তার শরীরের সব অভিশপ্ত জাদু বের করে দিয়ে নিজের ফাইনাল ফর্মে চলে গেল। এখন সে এত স্পিডে গুলি ছুড়ছে যে সেতসু আর ডজ করতে পারছে না। তৌমা হাসতে হাসতে বলল, কি হলো বন্ধু, স্পিড কমে গেল নাকি? তৌমা যখন দেখল ইরুকা আর গ্রেন সেতসুকে উৎসাহ দিচ্ছে, সে তাদের দিকেই দুই বিশাল এনার্জি বিম ছুড়ে দিল। সেতসু একটা আটকালেও অন্যটা ক্যাসেলের দিকে ধেয়ে গেল, কিন্তু ক্যাসেলের সবাই মিলে তাদের জাদুকরী শক্তি এক করে এমন এক ঢাল তৈরি করল যে তৌমার অ্যাটাক বিফলে গেল। তৌমা যখন রাগে কাঁপছে, সেতসু তখন ডজন ডজন ফ্যান্টাম স্লাইস দিয়ে তাকে ঘিরে ফেলল।
তৌমার ঢাল ভেঙে চুরমার হয়ে গেল আর সেৎসু আরও দুটো মোক্ষম কোপ দিয়ে তাকে নিচে ফেলে দিল। বাস্টার ক্যানন আর শেষ মরণ কামড় তৌমার সেই অভিশপ্ত রত্ন। জুয়েল তাকে আবার পুরনো যন্ত্রণার কথা মনে করিয়ে দিয়ে তার শরীরকে এক বিশাল বাস্টার ক্যাননে বদলে ফেলল। ওই ক্যাননের এক ঝটকায় সেৎসুর ঢাল ভেঙে গেল আর সেৎসু রক্তাক্ত অবস্থায় ব্রিজের ওপর গিয়ে পড়ল। তৌমা অট্টহাসি হেসে বলল, আমি জিতে গেছি। কিন্তু দারুণ টুইস্ট, সেৎসু দলটলেতে উঠে দাঁড়াল এবং এক রহস্যময় ডাইমেনশনাল স্কিল অ্যাক্টিভেট করে তৌমাকে আটকে ফেলল। তৌমা ভয় পেয়ে বাস্টার ক্যানন ব্যবহার করতে চাইলেও দেখল তার জাদু আর কাজ করছে না। সেৎসু তখন তার তলোয়ারকে এক বিশাল আর্থ ইটার দানবে রূপান্তর করল, যা তৌমাকে গিলে খেতে শুরু করল। তৌমা প্রাণ ভিক্ষা চাইলেও সেৎসুর চোখের সেই শীতল চাউনি দেখে সে বুঝতে পারল আজ তার রক্ষা নেই। মুহূর্তের মধ্যে তৌমা অন্ধকারে বিলীন হয়ে গেল। খানিকক্ষণ পর তৌমার চোখ খুলে গেল। সে অবাক হয়ে দেখল সে তখনও সেই ব্রিজের ওপর বেঁচে আছে। সেৎসু শান্ত গলায় বুঝিয়ে বলল, আমি তোকে মারতে চাইনি বন্ধু, আমি শুধু আমার তলোয়ার দিয়ে তোর শরীরের সেই অভিশপ্ত জাদুগুলো চুষে নিয়েছি যা তোকে কন্ট্রোল করছিল। সেৎসু তৌমাকে বুঝিয়ে দিল সহজে মরে গিয়ে পার পাওয়ার চেয়ে বেঁচে থেকে নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত করা অনেক বেশি কঠিন। এর কয়েকদিন পর সেৎসু, সেরিনো আর রেগুলাস মিলে ডন জেনে তৌমার সাথে দেখা করতে গেল। সেৎসু জানাল তার শাস্তি হল নিজের সব জাদুকরী শক্তি বিসর্জন দিয়ে একটা ট্রান্সফার স্পেল অ্যাক্টিভেট করা, যাতে তার ক্লাসমেটরা নিজেদের দুনিয়ায় ফিরে যেতে পারে। তৌমা তো অবাক, এত বড় অপরাধের পর এত সহজ শাস্তি। সেরিনো হেসেই বলল, জাদু ছাড়া তুই তো এখন স্রেফ একটা কাঠি মানব। রেগুলাসও অট্টহাসি দিয়ে মজা ওড়াতে ছাড়ল না। সেৎসু তাকে নতুন করে বাঁচার সুযোগ দিল। চোখের জল মুছে তৌমা সেই প্রস্তাব মেনে নিল। ডেস্টিনিয়ার রাজকক্ষে তৌমা যখন স্পেল অ্যাক্টিভেট করল, সেৎসুর ক্লাসমেটরা খুশিতে লাফালাফি করতে করতে তাদের পুরনো জীবনে ফিরে গেল। বিকেলে ব্রিজের ওপর দাঁড়িয়ে সেৎসু তৌমাকে জিজ্ঞেস করল, তুই কেন ওদের সাথে ফিরে গেলি না? তৌমা জানাল সে এখন সারা দুনিয়া ঘুরে দেখতে চায় সে যা যা ধ্বংস করেছে তা মেরামত করা সম্ভব কিনা। সেৎসু তাকে শুভকামনা জানিয়ে বিদায় দিল আর প্রমিস করল যে ভবিষ্যতে আবার দেখা হবে। এবার সেৎসুরও যাওয়ার সময় হলো, কিন্তু ইরুকা তো কান্নাকাটি শুরু করে দিল। সেও সেৎসুর সাথে যেতে চায়। থিয়া আর গ্রেন তাকে বুঝিয়ে শান্ত করল যে তার নিজের দায়িত্ব ছেড়ে যাওয়া ঠিক হবে না। ঠিক তখনই ইউহি তার ব্যাগপত্র গুছিয়ে হাজির হলো। সেৎসু আর ইউহি সবাইকে বিদায় জানিয়ে নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়ে পড়ল। পুরনো বন্ধুদের হালচাল। সফরের শুরুতেই তারা লিভিয়ার সাথে দেখা করতে গেল। লিভিয়া যখন বুক ফুলিয়ে বলছিল যে সমুদ্র এখন একদম নিরাপদ, ঠিক তখনই এক বিশাল ক্র্যাকেন উদয় হয়ে তার সাথে কুস্তি শুরু করে দিল। এরপর তারা গেল সেরিনোর রাজ্যে। সেখানে দেখা গেল রুরির নতুন স্কুইড রিংয়ের দোকান পুরো রাজ্যে সুপারহিট হয়ে গেছে। সবশেষে বিস্টম্যানদের রাজধানীতে পৌঁছলে পাহারাদাররা যথারীতি সেৎসুকে ঢুকতে দিচ্ছিল না। কিন্তু এবার রো আকাশ থেকে ল্যান্ড করল শিরোনেকো আর মিনেকোকে সাথে নিয়ে। তারা গর্ব করে জানালো যে তারা এখন বিস্টম্যান আর্মির কমান্ডার। পুরো পৃথিবীতে এখন শান্তির সুবাতাস বইছে। সেৎসু আর ইউহি নতুন নতুন রোমাঞ্চের খোঁজে দিগন্তের দিকে এগিয়ে চলল।